এসে আমার সংসারে পড়লো যে আমার এই 1 বছরে তিলে তিলে গড়ে ওঠা সংসারটা এক নিমেষে শেষ হয়ে গেল। তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার আর আমি শুধু তোমার, তুমি কখনো আমাকে কষ্ট দিবে না। তাহলে তুমি আমার সাথে কেন এমনটা করলে? তোমাকে এমন প্রশ্ন করার সাহস আমার নেই, কারণ আমি কালো বলে আমার কোটিপতি বাবা মা আমাকে অনাথ আশ্রমে ফেলে চলে গেছিল। আর সেই অনাথ আশ্রমের মালিক তার 8 পুত্র ও 1 কন্যা সন্তান থাকা সত্ত্বেও আমাকে নিজের মেয়ে করে নেয়। আমাকে কখনো তারা জানতে দেয়নি যে আমি অনাথ। আমার বাবা মা আমাকে কালো বলে অনাথ আশ্রমে ফেলে চলে গেছে। সে যাই হোক, আমি এ কথাগুলো আমাদের বাড়ির পুরনো কাজের বুয়ার মুখে শুনতে পেরেছিলাম, তাও আবার লুকিয়ে লুকিয়ে। তবে সেদিনের পর থেকে পাপা কাজের বুয়াকে তাড়িয়ে দিয়েছিল আমাকে হারিয়ে ফেলার ভয়ে। আমি জন্ম থেকে কালো ছিলাম বলে যেমন আমার বাবা মা আমাকে ফেলে দিয়েছিল, তুমিও আমাকে কালো বলে ফেলে দিলে অন্য কারো সৌন্দর্যে মুগ্ধ হয়ে। সেইটা তুমি আমাকে না বললে আমি সেটা বুঝি। তাই তো মাঝরাতে মেসেজের টুংটাং শব্দে তুমি বিছানা ছেড়ে উঠে গিয়ে ছাদে প্রেমালাপ করতে। তুমি তো আমাকে পাগলের মতো ভালোবাসতে, তাহলে তুমি আমার সাথে এমন কেন করলে? যে মানুষটা আমি বলতে পাগল ছিল, আজ আমি তার 2 চোখের বালি। জানি না আমার সাথে এমন কেন হলো, কি দোষ ছিল আমার যে তোমার দ্বিতীয় বিয়ের কথা আমার তোমার বন্ধুর কাছ থেকে শুনতে হলো। তুমি যদি এমনি করবে তাহলে আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে বিয়ে করেছিলে কেন? আমার মা বাবার পা ধরে আমাকে ভিক্ষা চেয়েছিলে কেন? তুমি যদি বলতে তুমি আমার সাথে সুখী নাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যেতাম, কখনো তোমাদের মাঝে কাটা হয়ে থাকতাম না। সে যাই হোক মিস্টার স্বামী, এইসব কথা বলে কখনোই নিজের দুর্বলতা জাহির করব না। একই বাড়িতে তুমি তোমার মতো আমি আমার মতো থাকবো। এখন যাই, গিয়ে আল্লাহর কাছে আমাদের বিবাহ বার্ষিকীতে পাওয়া বেস্ট গিফটের জন্য শুকরিয়া আদায় করি। তারপর নিজের হাতে নিজের ঘরে নিজের বিছানায় তোমাদের বাসর সাজাবো। তাই তখনই মিশকা গিয়ে তাহাজ্জুদের 12 রাকাত সালাত আদায় করে। পরে নিজের হাতে তাজা তাজা গোলাপ ফুল দিয়ে ওর স্বামী ও সতীনের বাসর সাজায় আর ভাবতে থাকে, আমি হয়তো সেই মহিলা যে নিজের বিবাহ বার্ষিকীতে স্বামী ও সতীনের বাসর সাজাচ্ছি। আল্লাহ শুনেছি তুমি যা করো ভালোর জন্যই করো, তাহলে এটা কেমন ভালো? সে যাই হোক, কান্নাকাটি করা যাবে না, তাহলে ওরা আমার দুর্বলতা বুঝে যাবে। তাই আমি গোসল করে সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করে 1 হাত ঘোমটা টেনে আমার স্বামী ও সতীনের আসার অপেক্ষা করতে থাকি। প্রায় ঘন্টা 3 পর বাসার কলিং বেল বেজে ওঠে আর আমি সাথে সাথে গিয়ে দরজা খুলি এবং ওনাদের গায়ে তাজা গোলাপ ফুলের পাপড়ি ছুটতে ছুটতে বলি, আপনারা একটু ওয়েট করেন, আমি শাশুড়ি মায়ের শাড়ি নিয়ে আসছি। কারণ বাড়ির নিয়ম আছে, নতুন বউ এলে তাকে শাশুড়ি মায়ের শাড়ি দিয়ে বরণ করতে হয়, তাহলে নতুন বউ নাকি ঘরের লক্ষ্মী হয়। মিশকার এমন আচরণে ইমা ও তার নতুন বউ শকড হয়ে যায়, কারণ তারা ভেবেছিল মিশকা ইমানের পা ধরে কান্নাকাটি করবে, ওকে ধোঁকা দেওয়ার জন্য দোষারোপ করবে, কিন্তু তার কিছুই হয়নি। তাই ওরা শকড হয়ে যায়। ইমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ ও ভালো করেই জানে যে মিশকা ঘোমটা দিয়ে থাকতে পারে না। আর সেই ও ওর 5 ফুট শরীর 14 ফুটের শাড়ি পরে 1 হাত ঘোমটা দিয়ে হাসি মুখে ওদের বরণ করে নিচ্ছে। আর ও ওদের কথা জানলো কি করে, সেটাই ভেবে পাচ্ছে না ওরা। তার উপরে আজকে ওদের প্রথম বিবাহ বার্ষিকী, আর সেই দিনই ইমান ওর নতুন বউ ঘরে এনে তুলেছে, কিন্তু মিশকা কেন রিয়াক্ট করছে না? হঠাৎ মিশকা ওদের ভাবনার ছেদ ঘটিয়ে বলে, এই যে আপনি কি নতুন বউ নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবেন? ইমানের এতক্ষণ খেয়াল না হলেও
ও এখন খেয়াল করে দেখে মিশকা ওকে আপনি করে সম্বোধন করছে, আর যেটা ইমানকে একটু হলেও আঘাত করছে। তবুও চুপচাপ নতুন বউকে নিয়ে বাসায় ঢুকে পড়ে। এই মেয়ে, তোমার নাম কি? ঈশা। বাহ, নামটা তো অনেক সুন্দর, ইমান ঈশা। তাছাড়া আপনাদের অনেক মানিয়েছে, লাইক মেড ফর ইচ আদার টাইপ। ঈশা বাড়ির নিয়ম অনুসারে নতুন বউ তার বরকে মিষ্টি খাইয়ে দেয়। তুমিও তোমার বরকে খাইয়ে দাও। তোমার বর কথাটি শুনে ইমান জিজ্ঞাসু দৃষ্টিতে মিশকার দিকে তাকায়। তখন ঈশা ওকে মিষ্টি খাইয়ে দেয়। মিষ্টি যেন ইমানের গলা থেকে নামছেই না, কারণ ও মিশকাকে চিনতে পারছে না। এই কি সেই মিশকা যে আমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেত? আচ্ছা, আমি এত কেন ভাবছি? আমার তো ওর প্রয়োজন ফুরিয়ে গেছে, তাহলে কেন ওর কথাগুলো আমাকে এতটা আঘাত করছে? মিশকাকে যতই দেখছে ততই অবাক হচ্ছে তারা। তবুও তারা চুপটি মিশকাকে পর্যবেক্ষণ করছে। তারপর মিশকা এমন কিছু বলে যেটা শুনে স্তব্ধ হয়ে যায় ওরা। কারণ মিশকা ওদের বলে, মনে তো হয় ডিনার করে এসেছেন, তাই আর আমি হাত পুড়িয়ে রান্না করিনি, সকালে করব। ইস, আমি কতটা বোকা! আপনাদের বাসরঘর সাজিয়ে রেখেছি, সো টাইম ওয়েস্ট না করে সেখানে যান। ওকে, বাই দ্য ওয়ে, আমার কালকে এক্সাম আছে, সো আমার স্টাডি করতে হবে, সো গুড নাইট। তারপর ও স্বাভাবিকভাবে অন্য রুমে যায়, যেটা ইমানকে ভাবিয়ে তোলে। কিছুক্ষণ বসে থাকার পরে বাসর ঘরে গিয়ে ওদের স্ট্রোক হবার উপক্রম হয়। কারণ একটা মেয়ে কিভাবে নিজের বিবাহ বার্ষিকীতে তার স্বামী ও সতীনের বাসর সাজাতে পারে? এ মেয়ে তো এক ফোঁটা চোখের জলও ফেলেনি ওদের সামনে। তাহলে কি আমি এতদিন একটা... কি ভাবছো বাবু? আজকে তো আমাদের বাসর, তাহলে তুমি? কই, কিছুই না তো। ওদিকে মিশকা ওর ঘরে তাহাজ্জুদের সালাতে বসে নিজের চোখের জলে বিকর্ষণ দিচ্ছে। নামাজ শেষে মিশকা নিজেকে ওয়াদা করে বলে, তুই এখানে পড়ে থাকবি না মিশকা, তোর অনার্স কমপ্লিট করতে আর মাত্র 3 বছর বাকি। তাই তুই ওনার টাকায় লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করে ওনাকে ফেলে বুড়ো আঙুল দেখিয়ে চলে যাবি, আর কখনোই পেছনে ফিরে যাবি না, কখনোই না। তারপর ও ওর বিছানা গিয়ে শুয়ে পড়ে। সারা রাত ও ওর চোখের জলে বালিশ ভিজিয়ে কাটিয়ে দেয়। পরের দিন ভোরে উঠে রান্না বান্না করে আমি আমার ইউনিভার্সিটিতে চলে যাই, বিকজ এখন তো আর তার আমাকে দেওয়ার জন্য সময় নেই। সে তো তার নতুন বউকে নিয়ে থাক, ওসব বাদ। আজকে আমার এক্সাম, সো নো টেনশন, ডু রিল্যাক্সড। এক্সাম শেষে আমি আমার ফোন চেক করে দেখি ওই বাজে লোকটার 100 মিসড কল। উনিও ওনার বউয়ের সমস্ত প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রেখে এসেছি। তাহলে ওনার এত মিসড কল কিসের? উফ, এসব ভাবার টাইম নেই আমার। বাসায় ফিরে টিউশনে যেতে হবে, তাই আমি তাড়াতাড়ি বাসায় ফিরে যাই। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘোমটা দিয়ে নিচে গিয়ে দেখি ঈশা মিনি স্কার্ট ও ব্যাকলেস গেঞ্জি পরে সোফায় বসে টিভি দেখছে। তাই তো বলি, কেন আমি ওনার অসহ্য হয়ে উঠেছি। আমি তো আনস্মার্ট, খ্যাত ও ব্যাহেঞ্জি টাইপ, তার উপরে কালো, তাই হয়তো আমি ওনার অরুচিতে পরিণত হয়েছি। ওকে ফাইন, এসব ভাবার সময় নেই। তাই আমি নিচে গিয়ে আমার খাবার রেডি করতে থাকি। তখন ঈশা আমাকে বলে, তুমি অনেক ভালো, আর ইমানও আমায় অনেক ভালোবাসেন। বাসবেই তো, তুমি ওনার নতুন বউ বলে কথা। না মানে, তুমি আমাদের বিয়ের কথা জানলে কি করে? বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, সেভাবেই জেনেছি গো। তখন ও মাথা নিচু করে দরজার কাছে এগিয়ে যায়, আর অমনি বাড়ির কলিং বেল বেজে ওঠে। আর আমি ওই বাজে লোকটার গলা শুনতে পাই, তাই আমি আমার খাবার নিয়ে ঘরে চলে যাই। কি হলো বাবু, তুমি এই সময় বাসায়?
আসলে তোমায় মিস করছিলাম, তার উপরে আব্বু লন্ডন থেকে মিসকার জন্য অনেক গিফট পাঠিয়েছে, ওগুলো নিয়ে এসেছি। মিসকার জন্যে? আমার জন্য পাঠায়নি? তারা তোমার কথা জানে না, জানলে আমাকে ত্যায্যপুত্র করে দেবেন। ও আচ্ছা, দাও আমি মিসকাকে দিয়ে আসি। ওকে নাও। শাওয়ার নিয়ে বাইরে বের হয়ে বেডের উপর তাকিয়ে দেখে ওর আব্বুর পাঠানো গিফটগুলো ঈশা খুলে খুলে দেখছে। এসব দেখলে আমার রাগ উঠে যায়, কারণ আমি অন্যের জিনিসে মাথা ঘামাতে পছন্দ করি না। তাই রাগ দেখিয়ে ঈশাকে বলি, তোমাকে না বললাম এগুলো ওকে দিয়ে আসতে? গেছিলাম দিতে, ও বলল যার জন্য এগুলো আমাকে দিয়েছে সেই তো আমার না, সো তার নামে দেওয়া জিনিস আমি কেন পরবো? তোমার স্বামী, তুমি পড়ো, ফের যা মন চায় তাই করো। তাই আমি এগুলো নিয়ে এসেছি, কিন্তু এগুলো আমার ব্যবহারের যোগ্য না। কেন? কারণ এখানে এত এত শাড়ি ও সোনার অর্নামেন্টস। আমি তো শাড়ি পরি না, আর ডায়মন্ড ছাড়া কোনো গহনা পরি না, ইউ নো না বাবু। ও হ্যাঁ বুঝেছি, যাও এক গ্লাস পানি নিয়ে আসো। ওকে বেবি। ঈশা আমার জন্য খাবার পানি আনতে যেতেই আমার নজর একটা সুন্দর কার্ডে আটকে যায়। তাই কার্ডটা খুলে দেখি আব্বু আম্মু ও বোনেরা আমাদের মানে আমাকে ও মিসকাকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করছে। কালকে ঈশাকে আপন করে নেওয়ার সুখে আমি আমাদের বিবাহ বার্ষিকীর কথা ভুলে গেছিলাম। এই দিনটা নিয়ে আমরা অনেক প্ল্যান করেছিলাম, কিন্তু প্ল্যানগুলো প্ল্যানই রয়ে গেছে। তবে আমার মধ্যে কেন অপরাধবোধ কাজ করছে? আমি তো ওকে ভালোবাসি না। দেখতে দেখতে কেটে যায় কয়েক সপ্তাহ, কিন্তু সে আমার সামনে আসে না। ঈশাকে বিয়ে করে বাসায় আনার পর থেকে একদিনও আমার সামনে পড়েনি, এবং আমি বা আমার গন্ধ পেরেই সেখান থেকে পালিয়ে যায়। তবে তাতে আমার কি? আমি তো ওকে ভালোবাসি না, শুধু আমার প্রথম স্ত্রী বলে ওকে এই ঘরে ঠাঁই দিয়েছি, না হলে কবে ওকে ডিভোর্স দিয়ে দিতাম। কি হলো বাবু, কি এত ভাবছো? কিছু না শোনা। দরজার বাহিরে দাঁড়িয়ে ওনার মুখে ঈশার জন্য সোনা ডাকতে শুনে পরানটা স্তব্ধ হয়ে গেল আমার। তবুও নিজেকে সামলে নিয়ে রুমে চলে যাই। উনিও খেদে ঈশাকে নিয়ে ঘুরতে চলে যায়। গত বছর এমন সময় উনি আমাকে নিয়ে কত জায়গায় ঘুরেছেন, এবারও তো আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল। ছিল রয়েই গেল। শুধু ওনার সাথে মানুষটা বদলে গেল। যে মানুষটা আমি অসুস্থ হলে পাগল হয়ে যেত, সে এখন আমাকে চোখ তুলে তাকিয়ে চোখের দিকে দেখাতো, দেখতেও আসে না। কেন আল্লাহ, কেন তুমি আমাকে এমন পরীক্ষায় ফেললে? কেন তোমার সমস্ত ধৈর্যের পরীক্ষা আমি দিব? কিছু ভালো লাগে না আমার। মাঝে মধ্যে মনে হয় সুইসাইড করে ফেলি, কিন্তু সুইসাইড তো হারাম। কেন সুইসাইড করব? কার জন্য করব? জন্মের পরে আমি কালো বলে আমাকে আমার মা বাবা পরিত্যাগ করে চলে গেছিল। তাই আমি আমার স্বামীকে পেয়ে সকল কষ্ট ভুলে থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু তার এই রূপ দেখে কষ্টগুলো না চাইতেই চোখের সামনে ভেসে ওঠে আমার। আমি আর কখনো ওনার জন্য নীল শাড়ি চুড়ি পরে বসে থাকবো না। নীল ওনার ফেভারিট কালার, তাই তো এখন থেকে ওনার মতো এইটাও আমার সবচেয়ে অপছন্দের হবে। ওনার কোনো পছন্দের জিনিস আমি আমার কাছে রাখবো না। তাই তখনই কাজের মেয়ে ময়না ও পাখিকে ডেকে পাঠাই, আর ওরা আসতেই আমি ওদের আমার 6টা নীল শাড়ি 3টে করে ভাগ করে দেই, সাথে নীল চুড়িগুলো দিয়ে দেই। তখন খেয়াল করে দেখি ময়নার চোখ দুটো চলচল করছে। পাখিও 2 হাত দিয়ে চোখের জল মুছছে। কি হলো, তোরা কাঁদছিস কেন? এত দামি দামি শাড়ি ও চুড়ি আমাদের দিয়ে দিলে বৌরানী, ভাই সাহেব দেখলে তো রাগ করবেন। উনি তো তোমার জিনিস কাউকে ধরতে দেন না। না, তোমার ভাই সাহেব রাগ করবেন না। আমার জিনিস বা আমাকে কেউ চুলে ওনার কিছু হবে। এতদিনে তোরা বুঝলি না যে তোদের ভাই সাহেব আর আগের মতো নেই? থাকলে কি এসব করতো বল? তুমি কান্দো না গো বৌরানী, তুমি একদিন এর সঠিক বিচার পাইবা। আমরা তোমারে কইতাছি, গরিবের কথা বাসি হইলেও ফলে। জানি না কি পাবো আর কি পাবো না, তবে ওনার কাছ থেকে আজ পর্যন্ত যা যা পেয়েছি
তা হয়তো দান করে দিব, নয়তো তার বউয়ের হাতে তুলে দিব। তোমার কষ্ট আমাকে সহ্য হয় না বৌরানী। কখনো ভাবিনি যে আমাকে ভাই সাহেব অমন মায়ের পাল্লায় পড়ে ঘরের লক্ষ্মীকে পায়ে ঢেলে দিবে। এসব কথা বলে লাভ নেই ময়না পাখি, তোমরা এখন আসো, আমি একটু রেস্ট নিতে চাই, শরীরটা ভালো নেই আমার। তা হইব কেমনে? তুমি মা হইতে চলেছো, এই কথা তুমি যেদিন বলবে ওই দিন তোমার স্বামী তোমার সতীনকে ঘরে এনে তুলেছে, আর হেলেই গা তুমি চুপচাপ মেরে গেছো। বলতে চেয়েও বলতে পারোনি। মোর স্বামীরা হারাদিন মদ গাজে খাইয়া মটকা মাইরা ঘরের মধ্যে পইরা তাহে, ওরে খালি ভাই সাহেবের প্রশংসা শুনাইতাম, কিন্তু আমাকে এই ভাই সাহেব কি থেকে কি হইয়া গেল। তোমারে তো পাগলের নাহাল ভালোবাসতো, কিন্তু কে দেহা যে এই বিলাতি মাইয়ার পিছনে ছুটলো খোদা তালাই জানে। যাই হোক, তুমি সাবধানে থাইকো। অহনার তুমি একা নও, আরো একজন আসতেছে তোমার মাধ্যমে, তাই ঠিক মতো খাওয়া লওয়া করবা। আমার প্রেগন্যান্সির কথা তোমরা কেউ কাউকে জানিও না প্লিজ, কেন জানি খুব ভয় ভয় করছে। কাকপক্ষীতেও টের পাবে না বৌরানী, তুমি নিশ্চিন্ত থাইকো। মোরা হন আসি। আচ্ছা আসো, সারাদিন কাউকে পাই না নিজের দুঃখ কষ্টগুলো শেয়ার করার জন্য, তবে আজকে ময়না ও পাখির সাথে কথা বলে মনটা হালকা হয়ে গেছে আমার। ইদানিং ইমান যাই করুক না কেন, ওর চোখ দুটি মাঝে মধ্যে মিশকাকে বাড়িময় খুঁজে বেড়ায়। সেটা সে স্বীকার করতে না চাইলেও এটাই সত্যি। মিশকার এক ঝলক দেখার জন্য প্রায়ই ঈশার হাত ধরে বাসার দক্ষিণ দিকের ফুলবাগানের পায়চারি করে বেড়ায়, কিন্তু তার কোনো দেখা পায় না। পাবেই বা কি করে? মিশকাতে নিজেকে চার দেওয়ালের মধ্যে বন্দি করে রেখেছে। ইউনিভার্সিটিও বাসা ছাড়া কোথায় যায় না ও, শুধু নিজে আর ওর অনাগত সন্তানের যত্ন নেয়। এক রাতে মিশকা পানি নিয়ে রুমে যাচ্ছিল, তখন ও ইমান ও ঈশার খুনসুটি ভরা ভালোবাসা দেখে ফেলেছিল, যেটা ওর হৃদয়ে সুচ হয়ে ঢুকে পাল হয়ে বের হয়েছিল। তবুও নিজেকে সামলে নিয়ে রুমে গিয়ে সালাদ আদায় করতে শুরু করেন। ইতিমধ্যে সবাই ইমানের দ্বিতীয় বিয়ের খবর জেনে যায়, তাই ওকে সবাই যা নয় তাই বলে অপমান করে। কি হলো ঈশা, তুমি কাঁদছো কেন? আব্বু আমাকে বলেছে আমার মতো মেয়ের পক্ষেই অন্যের সাজানো সংসার ভেঙে তার স্বামীর সাথে ঘর করা সম্ভব। যে যাই বলুক না কেন, আমরা ভালোবেসে বিয়ে করেছি, কোনো অন্যায় করিনি, তাই তুমি মন খারাপ করো না আমার কলিজাটা। আমাকেও তো লোকে কত কিছু বলে, আমি কি সবার কথা গায়ে মেখে চলি নাকি? তবে হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সোনাটা। কি? কালকে একটা পার্টির আয়োজন করেছি ফর আওয়ার রিসেপশন ও কোম্পানির সাকসেস পার্টি। সো শপিং এ যাবে না? বাবু। তারপর ওরা শপিং করতে যায়। বিয়ের আগে থেকেই উনি কোম্পানির সাকসেস পার্টিতে আমার নাম উল্লেখ করত, এবার করবে ঈশার নাম। এর নতুন কি, এইটা তো জানার কথা। পরের দিন রাতে ওনাদের রিসেপশন ও কোম্পানির পার্টিতে উনি বললেন, একজন সফল পুরুষের পেছনে দুজন মহিলার হাত থাকে, একজন হলো তার মা, অন্যজন তার ওয়াইফ। আর আমার সাকসেসের পেছনেও আমার মা এবং আমার মোস্ট বিউটিফুল ওয়াইফ ঈশা ইমান খানের অবদান সবচেয়ে বেশি। তখন সবাই হাততালি দিতে শুরু করে, তারপর তারা ড্যান্স পার্টি থ্রো করে। পার্টি শেষে মিশকাও রাতের খাবার নিতে চলে যায়, তখন কিছু একটা পড়ে যায়, আর সেই শব্দ শুনে ইমান কিচেনে ছুটে আসে। তখন খেয়াল করে দেখে কেউ একজন মিষ্টি কালারের শাড়ি পরে ভেঙে যাওয়া কাচের গ্লাসের টুকরো তুলছে। প্রথমে মিশকাকে বুঝতে না পারলেও ওর পিছু করতে করতে রুমের কাছে আসতেই ময়না ওকে বলে, বৌরানী, তুমি কষ্ট করে নিচে গেছো কেন? আমি বা পাখি আমাদের বললে তো হতো। না ঠিক আছে, আমি নিয়ে এসেছি। আজ প্রায় 60 দিন মানে 2 মাস পরে ইমান মিশকাকে দেখছে, ওর কথা শুনেছে, তাও ঘুমটা দিয়ে নিজের মুখটাকে ঢেকে রেখেছে। ইমান পিছু ডাকতে চেয়েছিল, কিন্তু তার আগেই মিশকা ওর রুমে চলে যায়। তখন ও ময়নাকে ডেকে জিজ্ঞেস করে, ও এখনো খায়নি? ময়না ইমানের কথার মানে বুঝতে পেরেও ও কথা ঘুরিয়ে বলে, ঈশা ম্যাম তো খেয়েছে সাহেব। আশ্চর্য, আগে ওরা আমি কিছু বলার আগেই বুঝে যেত আমি কার কথা বলছি, আর এখন? আচ্ছা, আমি কেন এত ওকে নিয়ে ভাবছি?
আমার তো ওকে নিয়ে ভাবার টাইম নেই। তারপর ও ওর রুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হয়। তখন ঈশা ওর সামনে নাইটি পরে ঘুরে ঘুরে বলে, কেমন লাগছে বাবু? ভালো। আজকে আমাকে আদর করবে না বাবু? মুড নেই আমার। তাই ও অন্যদিকে ফিরে লাইট নিভিয়ে শুয়ে পড়ে, কিন্তু শত চেষ্টা করেও ঘুমোতে পারছে না। কারণ ও না চাইতেও মিশকার চিন্তা ভাবনা ওদের কাটানো মুহূর্তগুলোর মাথায় ঘুরপাক খাচ্ছে। আর ও ভাবছে, ও এত শুকিয়ে গেছে কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করে না নাকি? একই বাড়িতে অপরিচিত হয়ে থাকে। আগের ভালোবাসাটা হয়তো নেই, কিন্তু বিশ্বাসটাও কি নেই? একটু একটু আমার সাথে কথা বললে কি হয় তোমার? বন্ধু হয়ে কি থাকা যায় না নাকি? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ও। পরের দিন সকালে ইমান ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে দেখে যে কেউ একজন নীল শাড়ি চুরি পরে কিচেনে এদিক ওদিক করে রান্না বাড়া করছে। ইস, এত বছর পরেও নীল শাড়ি, যাক ও আমার পছন্দ বলেনি, তাই আমিও ওকে চমকে দিতে চাই। তারপর ওকে বলবো আমরা সারা জীবন এইভাবে বন্ধু হয়ে থাকবো, আর আমাদের ডিভোর্স হবে না, সবাই মিলেমিশে থাকবো। তাই হাসতে হাসতে গিয়ে নীল শাড়িওয়ালিকে পেছন থেকে জড়িয়ে ধরে। তখন নীল শাড়িওয়ালি চিৎকার করে বলে, ভাই সাহেব, আমারে ছাইরা দেন, মুই না বউরানী নই। এই কথা শুনে নীল শাড়িওয়ালিকে ছেড়ে দিয়ে ইমান হা করে তাকিয়ে দেখে যে ময়না মিশকার নীল শাড়ি চুরি পরে আছে। ময়নাকে মিশকার শাড়ি চুরি পরে থাকতে দেখে রাগে কটমট করে দাঁতে দাঁত চেপে বলে, এগুলো তুই কোথায় পেয়েছিস? বউরানী তার শাড়ি চুরি আমারে ও পাখিরে দিয়ে গেছে সাহেব। এসব শুনে ইমানের মধ্যে রাগের আগুন জ্বলছে শুরু করে। তাই ও রাগে একা একা বিড়বিড় করে বলে, ঘৃণা করো আমায়? আমার ভালোবেসে দেওয়ার সমস্ত জিনিস তুমি দান করে দিলে। যা পারো করো গিয়ে, তাতে আমার কি? কোনো কষ্ট হয় না আমার। একই ঘরে তো অপরিচিত হয়ে থাকো। তারপর ইমান রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে ঈশা মিশকার বিয়ের গয়নাগাটিগুলো ট্রাই করে দেখছে। তাই নিজেকে সংযত করতে না পেরে দাঁতে দাঁত চেপে বলে, তুমি এগুলো কোথায় পেয়েছো? বাবু, মিশকা আমাকে ওর সব গহনাগাটি দিয়ে দিয়েছে, সাথে লকারের চাবি এবং তোমার ইম্পর্টেন্ট পেপারসগুলো দিয়ে দিছে। এত কিছু দিয়েছে, শাড়িগুলো দেয়নি? বাবু, ও জানে আমি শাড়ি পরিনি আর পরি না, তাই ও শাড়িগুলো ভিখারিকে দিয়ে দিবে। ও তাই? তারপর ইমান ওকে মিষ্টি হাসি দিয়ে কনফারেন্সে চলে যায়। যতই হাসি দিক, ওর মিশকার এমন আচরণ একটু ভালো লাগছে না। তাই ও কনফারেন্স শেষে বাসায় ফিরে আসে আর শাওয়ার নিয়ে ঈশাকে নিয়ে ওর বন্ধুর বিবাহবার্ষিকীর পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে চলে যায়। সেখানে গিয়ে দেখে মিশকা সেই এক হাত ঘোমটা দিয়ে কিচেনে ডিনার তৈরি করছে। তখন ঈশার প্রশংসা করে বলে, বেবি, ইউ আর লুকিং সো হট। ময়না, বেশি গরম হলে পুড়ে যাবে, গ্যাসটা অফ করে রাখো। তখন ময়না মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা বউরানী। তখন ইমান মিশকার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর ঈশা বলে, আই নো, আই এম রিয়েলি হট বাবু। ওর কথা শুনে ইমান মিশকাকে তার ছেলের হাসি দিয়ে ঈশাকে কোলে নিয়ে গাড়িতে গিয়ে বসায়। ময়না পাখি তখন মিশকাকে জড়িয়ে ধরে বলে, কাইন্দ না গো বউরানী, এই বৌদিয়া সাহেবের কখনোই সুখ হবে না। তুমি দেখালেইও কেমন চলাফেরা ও বিশ্রী শ্বাস প্রশ্বাস। সাহেব কেন, যে কোনো পুরুষ এমন মহিলার বাইরে বেরিয়ে থাকা অঙ্গ দেখলে লালস কামনা করবে। আর উনি 24 ঘন্টা এমন পোশাক আশাক পরে যে সবই দেখা যায়। তাই এত ছোট ছোট পোশাক পরে লাভ কি? জামা কাপড় ছাড়া নাঙ্গা থাকলেই তো পারে। তোমরা চুপ করবে প্লিজ, আমার এসব শুনতে ভালো লাগছে না, প্লিজ। তুমি তো ভালা, তাই তোমার খারাপ জিনিস সহ্য হয় না, সেটা মোরা জানি গো বউরানী। তাহলে প্লিজ চুপ করো। আচ্ছা, এখন তো আমনের ঘোমটা তোলেন, এখন কেউ নাই। ওদের কথা শুনে আমি আমার ঘোমটা তুলে চোখের জল মুছে নিজের অনাগত সন্তানের কথা ভেবে পেট ভরে খাবার খেয়ে নেই। তারপর নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে আমার ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে
ময়না ও পাখি এসে আমাকে ডেকে তোলে। তখন আমি ওদের বলি, আমি না খাবারের কাছে গেলে খেতে গেলে আস্তে আস্তে গন্ধ পাই, আর সাথে সাথে আমার বমি পেয়ে যায়। তাই আর আমি রান্না বান্না করব না, তোরা প্লিজ ম্যানেজ করে নে। এ আর নতুন কি, মা হতে হলে তো এসব হবে। আর আমরা তো আছি, তুমি টেনশন করো না গো বৌরানী, আমরা সব সামনে নেব। তুমি শুধু তোমার আর বাচ্চার যত্ন নাও। যাক বাবা, বাঁচালি আমায়। তাছাড়া এখন আর এটা আমার সংসার নয়, তাই যার সংসার তাকে তার জিনিসপত্র গুছিয়ে দিয়ে আমি আমার সন্তান নিয়ে দূরে কোথাও চলে যেতে চাই, যেখানে শুধু আমি ও আমার সন্তান থাকবো। তুমি এটা অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছো গো বৌরানী। নেক্সট উইকে আমার শ্বশুর শাশুড়ি আসছেন আমাকে আমার এই বন্দি দশা থেকে মুক্তি দিতে। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। তোমরা এখন যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ওরা চলে যেতেই আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি উনি ও ওনার বউ ড্রিঙ্ক করে সোফায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। আগে তো তুমি এমন ছিলে না গো, বিড়ি সিগারেট ড্রিঙ্ক এইসবের ধারে কাছেও তো ঘেঁষতে না তুমি। আর সেই তুমি আমার ভালোবাসা বলে এমন একজনের ভালোবাসায় মাতলে যে তোমাকে থাক আর বললাম না, আমার বলায় কি যায় আসে। আমার শুধু একটাই কষ্ট যে আমি তোমাকে পতন থেকে অধপতনের দিকে এগিয়ে যেতে নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কিছু করার নেই আমার, তুমি স্বেচ্ছায় এ পথ বেছে নিয়েছো, তাই নিজের খেয়াল নিজ দায়িত্বে রেখো। কি ভাবছো বৌরানী? নাথিং, আমি ইউনিভার্সিটি যাচ্ছি। ওনারা উঠলে ওনাদের মতো আচ্ছা মতো প্যাম্পার করো, কেমন? জি বৌরানী। ইস, বৌরানীর হাসিটা কত সুন্দর, আর এই লোকটা অন হাসিটাই নিয়ে গেছে। শোন পাখি, যে লোকেরা একটা থুইয়া আরেকটা লইয়া পইরা থাকে, হ্যাগো কপালে শান্তি নাই, নিজের চোখে দেখা। ঠিক কইছিস, চল কামে চল, না হলে হেরা উঠে আবার ফরমাইশ খাটানো শুরু করবে। ময়না শোন, এই বাড়িতে ভালো মানুষ শুধু একটাই, আর সেটা আমাগো বৌরানী। মাঝে মধ্যে মনটা চায় আমি ওনাগো দুইজন রে বৌরানীর পা ধোয়া পানি এনে খাওয়াই। আহা, চল বোন, কামে যাই। কিছুদিন ধরে ইমান খাবার খেতে পারে না, খাবারে সেই আগের স্বাদ পায় না, সব কিছু পানসে পানসে লাগে। তাও চুপচাপ সোনা মুখ করে খেয়ে নেয়। কিন্তু আজকে রাগ করে ময়না পাখিকে ডেকে বলে, এরকম এই বাজে খাবারগুলো কে রান্না করছে? সাহেব, আমরা রান্না করেছি। কেন, সে কই? বৌরানী অসুস্থ, তাই আমরাই এখন থেকে রান্না বাড়া করব। মিশকা অসুস্থ শুনে ওর বুকটা অজানা ব্যথায় চিনচিন করে ওঠে। আর তখনই মিশকার বেস্ট ফ্রেন্ড রুহান এসে হাজির হয়। আরে রোহান, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে আমার বেস্ট ফ্রেন্ডকে ডক্টর দেখাতে নিয়ে যেতে এসেছি। বক বক করা হলে ওপরে আয়, আমার কষ্ট হচ্ছে, আমি রেলিং ধরে নামতে পারবো না। আচ্ছা বাবা, আসছি। তারপর রুহান এসে মিশকাকে ধরে নিচে নিয়ে যায়। ইমান বিষয়টা এভাবে এড়িয়ে গেল, ও অন্য একটা ছেলে ওকে এভাবে ধরে ধরে নামাচ্ছে, এটা ওর মনে কষ্টের সৃষ্টি করছে। তুই এভাবে এক হাত ঘুমটা দিয়েছিস কেন? লজ্জা করে তাই। কেন কেন করে? পরপুরুষকে মুখ দেখাতে লজ্জা করে তাই। এত লজ্জা করে যে পরপুরুষকে মুখ দেখাচ্ছ আর আমার সাথে অপরিচিত হয়ে থাকছো। সাহেব, বৌরানীকে রুহান ভাই একা ধরে নামাতে পারবে না, আপনি একটু ধরেন। না না, আমি ঠিক আছি, রুহান পারবে, আপনি প্লিজ আমাকে ছোবেন না। মিশকার কথা শুনে ইমান নির্বাক হয়ে তাকিয়ে থাকে, আর রুহান ওকে নিয়ে হসপিটালে যায়। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমান ওর চলে যাওয়া দেখে। বাবু, তুমি দরজায় দাঁড়িয়ে আছো কেন? কোনো কিছুই না তো, এমনি দাঁড়িয়ে আছি। একটা কথা বলি। কি? মিশকা তোমাকে বললে পারতো খামোখা অন্য একটা ছেলেকে।
তোমার ভালো লাগতো আমি যদি ওকে ডক্টরের কাছে নিয়ে যেতাম? তখন ঈশা চুপ করে মাথা নিচু করে ইমানের সাথে খেতে বসে যায়, কিন্তু ইমানের গলা দিয়ে খাবার নামছে না, কারণ ও না চাইলেও মিশকাকে নিয়ে ভাবছে। তাই কোনো মতে খেয়ে দিয়ে বিছানায় গিয়ে গা এলিয়ে যায় আর ভাবে, এই কি সেই মিসকা যে আমাকে তার চোখে হারাতো, আমাকে অনেক ভালোবাসতো? না, চিনতে পারছি না আমি ওকে। আমার ছোঁয়ার পাগল আমাকে ছুঁতে বারণ করে। আশ্চর্য, আমার এত গায়ে লাগে কেন? ও ওর মতো, আমি আমার মতো। আমি আর কখনো ওকে নিয়ে ভাববো না। পরের দিন সকালে মিশকা ইমানের রুমের সামনে দিয়ে হলে যাওয়ার সময় হঠাৎ রুমের মধ্যে নজরে যেতে দেখে ইমান ঈশা উলঙ্গ অবস্থায় একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শারীরিক সম্পর্ক করছে। মানুষ কতটা নির্লজ্জ হলে বেডরুমের দরজা খুলে রেখে এসব করে খোদাতালাই জানে। তবুও মিশকা নিজেকে সামলে নিয়ে কিচেনে গিয়ে ইলিশ পোলাও রাঁধতে শুরু করে। ইলিশ পোলাওয়ের গন্ধে পাগল হয়ে কিছুক্ষণের মধ্যে ইমান চলে আসে, কারণ ওটা ওর সবচেয়ে ফেভারিট ডিশ। আর ও ভাবে যে মিশকা এক হাত ঘোমটা টেনে ওর জন্য ইলিশ পোলাও রান্না করছে, কিন্তু ওর আশায় জল ঢেলে মিশকা রুহানের জন্য রান্না করে ইলিশ পোলাও নিয়ে ইউনিভার্সিটিতে চলে যায়। তখন ইমানের চোখ জোড়া ছলছল করে ওঠে। তখন বাসার বাইরে দাঁড়িয়ে থাকা সুইপারদের বলাবলি করতে শোনে, তুই খোদা তালার কথা কও, মুই ভাবি বৌরানী কি ভাবেছে। সুইপারদের কথা শুনে নিজের অজান্তেই কেঁদে ফেলে ইমান। তবুও নিজেকে সামলে নিয়ে চোখের জল মুছে সুইপারগুলোকে ঝাড়ি মেরে বলে, বলো, কি নিয়ে আলোচনা করছো তোমরা? তখন সুইপারগুলো তাচ্ছিলের হাসি দিয়ে বলে, সামান্য সুইপার আমাকে এইভাবে অপমান করলো। আই ডোন্ট কেয়ার যে মিসকা আমাকে কিভাবে, আই রিয়েলি ডোন্ট কেয়ার। তারপর ইমান রেগে ও রুমে গিয়ে রেডি হয়ে অফিসে চলে যায়, কিন্তু কোনো কাজ মন দিয়ে করতে পারে না, কারণ ওর ভাবনা জুড়ে এখন মিশকার বিচরণ। ভাবছে, আমরা একই বাড়িতে অপরিচিত হয়ে থাকি, একে অপরের মুখ দেখা দেখি বন্ধ। আমি তোমার আশেপাশে থাকলেই তুমি আমাকে ইগনোর করে চলে যাও। এখন কি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? তাহলে আমি থাকবো কি করে? আশ্চর্য, আমি এগুলো নিয়ে কি ভাবছি। আশ্চর্য, আমি এগুলো কি ভেবে চলেছি। আমি সেকে ভালোবাসি, ও আমার সব। মিসকে গেলে যাবে, ওকে আটকে রাখবে কে? আমি ওকে ভালোবাসি না, তাই ওকে আটকেও রাখবো না। আর এমনিতেও দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। ও চলে গেলে আমি ঈশাকে নিয়ে আমার বাকি জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দেবো। তাই মিসকা কি দেখলো, কি ভাবলো, সত্যি আই রিয়েলি ডোন্ট কেয়ার। কি রে ভাই, কি এত ভেবে চলেছিস? কিছু না। ও তাই বল, আমি তো ভেবেছি অন্য কিছু। বাই দ্য ওয়ে, মিশকা ভাবি কেমন আছে? আল্লাহ যেমন রাখছে তেমন আছে। তোরা সবাই শুধু ওর কথা জিজ্ঞেস করিস, ঈশার কথা তো জিজ্ঞেস করিস না। দেখ ভাই, ঈশা আশাকে জানি না, জানতেও চাই না, তাই ভাবির কথা জিজ্ঞেস করেছি। বললে বলবি, না বললে বলার দরকার নেই, কেমন? তুই রেগে যাচ্ছিস কেন? কেন সেটা শুনলেও তুই শুধরবি না, তাই তোকে বলেও লাভ নেই। তাহলে বলিস না। তোকে বলবো না, গাধা কোথাকার। তুই বাবা হতে চলেছিস, তুই জানিস না, আর আমি তোর বন্ধু হয়ে তোর খবর জানি। কি হলো, কি ভাবছিস? তোর মাথা শালা গাধা যেন কোথাকার। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে এইভাবে বলতে পারলি আরিয়ান? শালা তুই এটারই যোগ্য। কি বলি তুই? যেটা সত্যি সেটাই বলছি আমি। ভাই তুই হাইপার হয়ে যাচ্ছিস কেন? কারণ আমি বিয়ের জন্য ভালো মেয়ে খুঁজে পাচ্ছি না। ও এই ব্যাপার। আমি তোকে খুঁজে দেবো মেয়ে। খুঁজতে হবে না, তোর কাছে আছে। মানে? বিজনেস ডিলের মতো ডিল করবি আমার সাথে। কিসের ডিল? মিশকা, ডিল করবি আমার সাথে। আমি কোনো অযত্ন করব না, আমি শুধু ওকেই ভালোবাসবো, শুধু ওরই হয়ে থাকবো আমি। মাথা ঠিক আছে তোর? আমার ঠিকই আছে, তাই বলছি আমার সাথে ডিল কর। তুই যা চাবি তার ডাবল দেবো, প্রমিস। নিজের বেস্ট ফ্রেন্ডের মুখে এ কথা শুনে ইমানের বুকে চিনচিনে ব্যথা শুরু হয়ে যায়। আরও আরিয়ানের শার্টের কলার চেপে ধরে। তখন আরিয়ান ওকে তাচ্ছিলের হাসি দিয়ে বলে, তোর যখন ওকে চাই না, তাহলে আমাকে দিয়ে দে না রে ভাই। আমি নারীর এক পুরুষ হয়ে থাকতে চাই, তোর মতো নয়। আমি ওকে অনেক ভালোবাসবো, আমি ওকে অনেক পছন্দ করি। বন্ধু,
বউ বলে কখনো মুখ ফুটে মনের কথা বলিনি। যখন বলিসনি বলবি না। যা, তুই এখন এখান থেকে চলে যা। আমি ওর স্বামী, কোনো দালাল নই যে ওকে নিয়ে বিজনেস করব। তুই তো দালালের থেকেও খারাপ, তুই একটা জঘন্য। আরিয়ানের কথায় কষ্ট পেয়ে নিজের ক্যাবিন ছেড়ে বেরিয়ে যায় ইমান আর ফুল স্পিডে কার ড্রাইভ করতে শুরু করে। ড্রাইভ করতে করতে সাফারি পার্কে এসে চুপটি করে বসে থাকে। তখন খেয়াল করে দেখে মিশকা রোহানকে নিজের হাতে ইলিশ পোলাও খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে ইমানের অতীত মনে পড়ে যায় আর তার চোখ থেকে জলের ধারা বইতে শুরু করে। আমাকে খাইয়ে দিলে হবে, তুই খাবি না? না রে ভাই, সকালে যে দৃশ্য দেখে এসেছি তারপরে আর খেতে মন চায় না। তা বললে তো শুনবো না, বাবুর জন্য হলেও তো খেতে হবে তোর। দেখি আকর তুই, আমি তোকে খাইয়ে দিচ্ছি। তখন ইমান চুপটি করে ওদের দেখতে থাকে। ও জানে না রুহানের সাথে ওকে দেখে কেন এত কষ্ট হচ্ছে ওর, তবুও এক দৃষ্টে এই দৃশ্য উপভোগ করতে থাকে। আমি আর খেতে পারবো না ভাই। এত কিছু আমি জানি না, আমি খাইয়ে দিচ্ছি, তুই খেতে বাধ্য। শয়তান ছ্যামরা। আচ্ছা, তুই ভেবে দেখেছিস কি? আর কয়দিন পরেই তো তোর শরীরের মাতৃত্বের সমস্ত চিহ্ন ফুটে উঠবে, তখন কি করবি? তার আগেই আমি আম্মু আব্বুর কাছে চলে যাব ভাই। হো, তাহলে ভালো হয়, সুখে স্বাচ্ছন্দ্যে থাকবি তুই। তা তো থাকবই। হ্যাঁ, হাসছিস কেন? হ্যাঁ চ্যামরা, আমি কি হাসতেও পারবো না? সারা দিন ধরে তো কাঁদতে হয়, তুই আবার এভাবে বলছিস? না রে বোন, তুই কাঁদলে আমার একটু ভালো লাগে না। তা লাগবে কেন? তোর জন্য লাইফে ফার্স্ট টাইম ক্লাস বাদ দিয়ে বেস্টুর সাথে ঘুরতে এসেছি। ইউর রাইট। বাই দ্য ওয়ে, খেয়াল করেছিস কি সবাই আমাদের এমন ভাবে ঘুরে ঘুরে দেখছে যেন বিয়ের যে প্রেম করতে বসেছে? এর নতুন কি? ভাই বোনকে হাজবেন্ড বানাইয়া দেয়, তারপর তো আমরা আসলে এই যুগের মানুষগুলো এত আপডেট হয়েছে যে ভাই বোন কেউ ছাড়ে না। ঠিক বলেছিস। এই তো সেদিন রুহিকে নিয়ে আমার ফ্রি ছিলাম, আর তখন জাহাদকে আমার সাথে দেখে বলে, ভাই ভাবি না পুরাই জোশ। তারপর আর কি, রিক্সা থেকে নেমে ইচ্ছে মতো পেদানি দিলাম। বাইচে আছে ওইটাই? আছে মনে হয়। তারপর রোহান মিশকাকে বাসায় ড্রপ করে দেয়। আজ কতদিন পরে ওকে দেখলাম, মুখটা মলিন হয়ে আছে, স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। মানে আগে লাঠি ছিল আর এখন শলা হয়ে গেছে, কিন্তু অস্বাভাবিকভাবে লাবণ্যময়ী হয়ে গেছে। ঈশাকে বিয়ে করে আনার পর থেকে আজ এই প্রথম ওর সৌন্দর্যে নজর পড়ল আমার। আমি ভেবে পাচ্ছি না ওকে এত সুন্দর লাগছে কেন। রুহান তো ওর ফ্রেন্ড, তবুও কেন আমার ওকে ওর সাথে সহ্য হয় না। আমি ওকে ভালোবাসি না, তবুও আরিয়ানের কথাগুলো আমার বুকে কাটার মতো বিঁধল। কি হলো বাবু, কার কথা ভাবছো? কারো কথা না শোনা। এই দেখো। ওয়াও, কিন্তু এটা তো মিসকা। ও আমার এঙ্গেজমেন্ট রিং তুমি কোথায় পেলে? মিশকা আমায় দিয়েছে বাবু, ও নাকি ডায়মন্ড রিং চায় না, তাই আর কি। ঈশার কথা শুনে আবারও ইমানের মন খারাপ হয়ে যায়। তখন হঠাৎ কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ হয়। শব্দ শুনে ইমান বাহির গিয়ে দেখে মিশকা ওর পছন্দের ফুলদানিটা ভেঙে ফেলেছে। তাই ও রেগে গিয়ে বকা দিয়ে বলে, দেখে চলতে পারো না নাকি? তুমি জানো এটা আমি কত টাকা দিয়ে কিনেছি? এটার দাম কত? জানবে কি করে বাবু, ও কি ব্র্যান্ডেড জিনিস কখনো চোখে দেখছে? তখন মিশকা নিজেকে সংযুক্ত করে ঘোমটার আড়াল থেকে বলে, ভাগ্যিস দেখেনি, তাহলে আমার ও আমার বরের থেকে নামি দামি পয়সাওয়ালা বর থাকতো। আর আমিও কি যেন বলে, ও হ্যাঁ, বিকিনি পরে ঘুরে বেড়াতাম। মিশকা কথা শেষ না হতেই ইমান ওর গায়ে হাত তুলতে যায়। তখন মিশকা ওর গ্লাভস পরা হাত দিয়ে ইমানের হাতটা ঠেকিয়ে ওর মুখের উপর কতগুলো পেপার ছুঁড়ে মারে। বলে, আপনি আপনার যে প্রপার্টি আমাকে দান করেছিলেন, আমি সেই প্রপার্টি আপনাকে দান করে দিলাম, কারণ আমার পাপার অনেক আছে আর ভবিষ্যতে
আমি নিজেও নিজের যোগ্যতায় অনেক পয়সা প্রপার্টির মালিক হব। সো আপনার এই দয়ার দান চাই না আমার। মিশকার কথাগুলো শুনে হতভম্ব হয়ে যায় ইমান। কারণ ও ভেবেছিল সবকিছু দিয়ে দিলেও এটুকু নিজের শেষ সম্বল হিসেবে নিজের কাছে রেখে দিবে ও। তাই ইমান ওকে বলে, এগুলো আমার চাই না, তোমাকে দিয়েছি, তুমি তোমার শেষ সম্বল হিসেবে তোমার কাছে রেখে দাও প্লিজ। ও হ্যালো, ইউ জাস্ট শাট আপ। আল্লাহ আমাকে 2 হাত দিয়ে পাঠিয়েছে, সে হাত দিয়ে নিজে করে খেতে পারবো, কেমন? সো নিজের চোরকায় তেল দিন, ওকে? মিশকার কথাগুলো এবার সোজা গিয়ে ইমানের মনে গিয়ে লাগে। আর ও কতক্ষণ চুপ করে মিশকার দিকে তাকিয়ে থাকে। পরের আগে গজগজ করতে করতে ইমান ওকে ভয় দেখাতে বলে, আজকে থেকে তোমার সমস্ত খরচ বন্ধ, দেখবো তুমি কি খাও, কি পরো, আর কিভাবে চলাচল করো। গোয়িং অন মিস্টার খান। তখনই ব্যাংক ম্যানেজারকে ফোন করে বলে, স্যার, আপনার মিসেস সিজকা ইমান খান ওনার ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিতে বলেছেন, আর আমরা আজকে তার অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ড সিজ করে দিয়েছি। ম্যানেজারের কথা শুনে ইমান অবাক হয়ে মিশকার দিকে তাকিয়ে, বেটা, আমাকে অনেক জ্বালিয়েছিস, আমি কি তোকে ছেড়ে দেব? তোমার সবচেয়ে বড় ভুল কি জানো? তুমি এখনো আমাকে নিজের পার্সোনাল প্রপার্টি মনে করো। কোনো এক সময় ছিলাম তোমার প্রপার্টি, এখন আর নই। তাই তোমার কোনো জিনিসও আমার চাই না, কারণ এখন আমি নিজের পায়ে দাঁড়াবো আর তোমায় ঘৃণা করব। ভালোবাসি ভালোবাসি বলে অনেক ভালোবেসেছো, আর কোনো প্রয়োজন নেই তোমার অমন ভালোবাসার। তুমি চাও আমি তোমার উপরে ডিপেন্ড করে থাকি, আর আমি সেটাই কখনো থাকবো না মিস্টার খান। আর তখন আমি ওনার হাসি মুখে ওকে তাচ্ছিল্যের হাসি দিয়ে চলে যাই। বেটা এতক্ষণ বাঘ বনে ছিল, এখন বিড়াল হয়ে দাঁড়িয়ে আছে। তারপর মিশকা ওর রুমে গিয়ে নিজের পেটের উপর হাত রেখে ওর অনাগত সন্তানের সাথে কথা বলতে শুরু করে। উফ, আজকে আমার এত ভালো লাগছে যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। বাবাই, তোর মাম্মা পেরেছে বাবাই, এখন তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তুই তাকে সাপোর্ট করবি তো বাবাই? নিজের অনাগত সন্তানের সাথে কথা বলতে বলতে কেঁদে ফেলে মিশকা। ওদিকে ইমানের ঘুম হারাম হয়ে গেছে। মিশকার বলা কথাগুলো ওর কানে গিটারের মতো বাজছে। না কিছু করতে পারছে, না কিছু বলতে পারছে, শুধু চুপচাপ বিছানায় এক কোণে পড়ে মিশকার কথা ভাবছে। তখন ঈশা শাওয়ার নিয়ে ওর শরীরে টাওয়াল জড়িয়ে এসে ইমানের কপালে চুমু খেয়ে বলে, আর ইউ রেডি বাবু? ফর হোয়াট? বিয়ের পরে বলে দিতে হবে। আসলে মিশকার জন্য তোমার মুডটা অফ হয়ে আছে, তাই। উইল ইউ থিঙ্ক আমি এখন এই মুহূর্তে তোমার সাথে সাথে শোয়ার মোডে আছি? বাবু। তখন ইমান ওকে ঝাড়ি মেরে বলে, ইউ জাস্ট গেট লস্ট ফ্রম হেয়ার। বলে নিজেই নিজের রুম থেকে গজগজ করতে করতে ছাদে চলে যায়। আর সেখানে গিয়ে দেখে মিশকা একা একা ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখছে। তখন ও ভাবে, আমি জানি না কেন আমি না চাইলেও বারবার মনটা কেন বারবার, আমি জানি না কেন এই মুহূর্তে আমি তোমাকে শুয়ে দেখি, কিন্তু সত্যি অনেকদিন হয়ে গেছে আমি তোমাকে শুয়ে দেখিনি। তবে আজ এখন যখন তোমাকে একা পেয়েছি, এখন একটু শুয়ে দেখবো তোমাকে। তখন মিশকা ভাবে, তোমার কোনো অধিকার নেই আমার উপরে আমাকে ছুঁয়ে দেখার। আমি জানি না আমার কি ভুল ছিল যে আপনি আমার সাথে এমনটা করলেন। আমার কষ্ট কোথায় জানেন? আমার কষ্ট আপনি আমাকে ভালোবেসেছিলেন, এত এত প্রমিস করেছিলেন, আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন, আমার এই এতটুকু জীবনে আসার আলো হয়ে ছিলেন। কিন্তু আজ 2 মাস আপনি আমাকে ও আমার স্বপ্নকে মিথ্যা প্রমাণ করে দিলেন, আমাকে ধোঁকা দিলেন। কি দরকার ছিল আপনার আমাকে মিথ্যা স্বপ্ন দেখানোর, 1 বছর ধরে মিথ্যা ভালোবাসা দেখানোর? তখন হয়তো বুঝতে পারিনি, বাট নাও আই এম শিওর উনি আমাকে ভোগ করেছেন, আর 1 বছর ধরে আদর্শবান স্বামী হয়ে নিজের আসল রূপটা লুকিয়ে রেখেছেন। ইউ আর গুড, না ইউ আর টু গুড।
আমি আমার মাম্মা পাপার কাছে ফিরে যেতে চাই, কিন্তু তারা তো জানেই না তাদের মেয়ে এখানে কত সুখে আছে। তারা তার মেয়ের সুখের খবর শুনে কষ্টেই শেষ হয়ে যাবে। একে তো আমি তাদের নিজের সন্তান নই, তবুও তারা আমার জন্য পাগল হয়ে যাবে। যাই হোক, পাস্ট ইজ পাস্ট, তাই আমাকে স্ট্রং হতে হবে। নিজের অনাগত সন্তানকে নিয়ে নতুন জীবনে ফিরে যেতে হবে। মিশকা যখন ওর ভাবনার শেষে চোখের জল মুছছিল, তখনই ওর পিঠে কারো গভীর নিঃশ্বাস এসে পড়ে, আর সেও গভীর নিঃশ্বাসে বুঝতে পারে। চোখ বুজে ছুটতে শুরু করে, আর ইমানও মিশকার পেছনে ছুটতে শুরু করে। মিশকা যখন ইমানের ধরাছোঁয়ার কাছাকাছি, তখন ও ইমানের হাত থেকে নিজেকে বাঁচাতে ওর গায়ে টেবিলের উপরে রাখা মার্বেল ভরা বাটি ছুঁড়ে মারে, আর ইমান সেই মার্বেলের স্লাইড করে ইমান ফ্লোরে পড়ে যায়। মিশকা তখনই ওর রুমে ঢুকে পড়ে, ঠাস করে দরজা লাগিয়ে চুপ করে নিজের বিছানায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকে, আর ওদিকে ইমান ফ্লোরে পড়ে নিজের অজান্তেই কেঁদে ফেলেছে, কেঁদেই চলছে। কারণ ও বুঝতে পেরেছে মিশকার আর ওকে প্রয়োজন নেই, তাই তো নিজ দায়িত্বে নিজেই নিজের সব সুখ স্বাচ্ছন্দ্যের রাস্তা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, ও এসব করছে, তাতে আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি কেন ওর অবহেলা মেনে নিতে পারছি না? এসব ভাবতে ভাবতে ফ্লোরে ঘুমিয়ে যায় ইমান। পরের দিন সকালে ইমান ঈশার সাথে কোনো বিষয় নিয়ে হাসাহাসি করতে করতে দোতলায় নজর যেতেই দেখে মিশকা মিষ্টি কালারের শাড়ি পরে চুলে খোপা করে হালকা সাজুগুজু করে এসেছে। ও মিশকা, ইউ আর লুকিং সো গ্লোয়িং or glamorous also. থ্যাঙ্কস ঈশা। ওয়েলকাম। বাট তুমি এভাবে সেজেগুজে কোথায় যাচ্ছ? বয়ফ্রেন্ড তো নেই যে তাকে নিয়ে রুম ডেটে যাব। ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন আছে, ওখানে যাচ্ছি। ও, তাহলে সাবধানে যেও, কেউ আবার রাস্তা থেকে তুলে না নিয়ে যায়। মানে? তোমাকে কিউট লাগছে খুব। ঈশার কথা শুনে ইমান আর চোখে মিশকার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসি দেয়। তখন ময়নার 5 বছর বয়সের ছেলে মামুন এসে মিশকাকে একটা বেলি ফুলের মালা দিয়ে বলে, মা, তুমি এটা পরবে? তাহলে তোমাকে আরো সুন্দর লাগবে। মিশকা তখন ওকে আদর করে ওর কপালে চুমু খেয়ে বলে, হ্যাঁ বাবা, অবশ্যই পারবো। ইয়াক, তুমি এই নোংরা বস্তির ছেলেটার আনা ফুলের মালা পরবে মিশকা? হ্যাঁ বাবা, কারণ আমার ছেলে না, কিছু কিছু মানুষের মন মানসিকতাই নোংরা, বস্তির মতো। বাবা, তুমি আমাকে মালাটা পরিয়ে দাও তো। আমি তো পরি না মা। আমি পরিয়ে দিব। রুহান, দে ভাই, তাড়াতাড়ি দে। ওকে। তারপর রুহান বেলি ফুলের মালাটা মিশকার খোপায় পরিয়ে দেয়, আর এই দৃশ্য দেখে ইমানের চোখে রাগে লাল হয়ে যায়। আর সেটা সবার চোখ এড়িয়ে গেলেও রুহানের চোখে লেগে যায়, তাই ও মিষ্টি হাসি দিয়ে বলে, হয়ে গেছে, চল। হ্যাঁ চল, তবে বাইক নিয়ে এসেছিস? হ্যাঁ। তাহলে চল, তাড়াতাড়ি বাইকে চড়বো আমি। তখন রুহান মিশকাকে নিয়ে চলে যায়। বাইকে বসতে রুহান ওকে হাসতে হাসতে বলে, ওর স্বামীর না কি যেন প্রবলেম আছে, উনি বোধহয় 100 বিয়ে করলেও তোকে নিজের পার্সোনাল প্রপার্টি মনে করবে। আজকে আমার দিকে রক্তচক্ষু দিয়ে তাকিয়েছিল। চামড়া, তোর সমস্যা কি? তুই সামনে চাহিয়া ড্রাইভ কর। তুই রেগে গেলি কেন? তুই ওই ব্যাটার কথা মনে করলি কেন? সরি, আর কমো না। তার মানে তুই 100 বার কবি? হয় কবো। পিছনে চাহিয়ে দেখ। ফাজিলটার কথাই পেছনে চাহিয়ে দেখে। উনি ঠিক আমাদের পিছনে আমাদের দিকে চাহিয়া ফুল স্পিডে ড্রাইভ করছে। কি আশ্চর্য, তাই না? আগে তুমি আমার পেছনে বসতে আর আমি আমাকে বাইকে ঘোরাতাম, আর এখন তুমি পরপুরুষের বাইকে বসে শহরতলি ঘুরে বেড়াচ্ছ। অবশ্য আমার তো খুশি হওয়া উচিত যে তুমি নিজে থেকে আমার থেকে দূরে যেতে চাইছো, কিন্তু আমি পারছি না তোমার এই দূরত্বটাকে মেনে নিতে। আমি চাইছি না তুমি আমাকে ভালোবাসো, তবে আমার বন্ধু হয়ে তো থাকতে পারো। দূরে থাকতে চাইছো তা বলে এত দূরে? হঠাৎ ইমানের ঘোর কাটতে দেখে ও সাভার ক্রস করে চলে এসেছে। তাহলে মিশকা ওর ইউনিভার্সিটিতে চলে গেছে। সারাদিন কাজ করে বাসায় ফেরার পথে ইমান দেখে
যে মিশকা পরম যত্নে গাড়ি ঘোড়া না পেয়ে সাভার থেকে খুব সাবধানে হেঁটে হেঁটে কাঠফাটা রোদে ঘেমে নিয়ে বাসায় যাচ্ছে। মিশকাকে এমন অবস্থা দেখে ইমানের বুকে চিনচিনে ব্যথা শুরু হয়ে যায়। তখন ও না তাই তো মনের কথা শুনে তাড়াতাড়ি গাড়ি পার্ক করে মিশকার কাছে ছুটে গিয়ে ওর পথ আটকে দাঁড়ায়। কি সমস্যা কি আপনার? তুমি তো অসুস্থ, এইভাবে রোদে গরমে থাকলে আরো অসুস্থ হয়ে পড়বে। লিসেন, আই এম ওকে উইথ ইট। আর আপনার কনসার্নের কোনো প্রয়োজন নেই মিস্টার খান। অনলি স্লিপ আই ওয়ার্ক, নো নিড ফর ইয়োর কনসার্ন। তখনই কিছু বয়স্ক লোক জড়ো হয়ে মিশকাকে বলে, কি হয়েছে মা, আমাদের বলো। আঙ্কেল, উনি আমাকে বিরক্ত করছেন, আমি ওনাকে চিনি না। এই ছেলে, এই পাবলিক প্লেসে একটা মেয়েকে বিরক্ত করছো? পাবলিকের প্যাদারি খাওয়ার ভয় নেই তোমার? হ্যাঁ আঙ্কেল, ও আমার ওয়াইফ, ও মিথ্যে কথা বলছে। আঙ্কেল, উনি মিথ্যা বলছেন, আমি ওনাকে তো জীবনে কখনো দেখিনি। মিশকার কথা শুনে এক আঙ্কেল মিশকাকে পানি খাইয়ে সিএনজিতে বসিয়ে বাসায় পাঠিয়ে দেয়। আর ইমানকে অনেকে ধরে হালকা বা উত্তম মাধ্যম দেখায়। পাবলিক প্যাদানি খেয়ে ইমান বাসায় এসে আগে গজগজ করতে করতে বলে, সবকিছুর একটা লিমিট আছে। আমার বিয়ে করা বউ আমাকে নিজের স্বামী হিসাবে মানতে অস্বীকার করে। সবকিছুর একটা লিমিট আছে। আমার বিয়ে করা বউ আমাকে নিজের স্বামী হিসাবে মানতে অস্বীকার করে। পাবলিক প্লেসে বলে কিনা আমাকে চেনে না, আমাকে জীবন চোখে দেখেনি। তাহলে কি গত 1 বছরে ভূতের সাথে সংসার করেছো? দরজার ওপাশে দাঁড়িয়ে ইমানের কথা শুনে ময়না পাখি ওদের মুখ চেপে হাসতে থাকে। তখন ঈশা এসে ওদের বলে, তোমরা এখানে কি করছো? মেম সাহেবের জন্য পানি লইয়া আইছি। ও ওকে, আমাকে দাও। অ্যান্ড বোথ আর গেট আউট ফ্রম হেয়ার। আচ্ছা ম্যাম। তারপর ওরা ওখান থেকে চলে যায়। কথা ক দেখি। কি? আমগো বৌরানিও লেহাপড়া করা মাইয়া, ও লেহাপড়া মাইয়া, কিন্তু কোন দিক দিয়ে হয় বৌরানি পায়ের ধারে কাছেও যায় না। এতদিনে একটা হক কথা কইছিস তুই। এই যে কথার দোকান, কি বলছো তোমরা? কিছু না বৌরানি, আজকে তুমি ঘুমটা দিলে না? না গো না, ঘুমটা দিলে নতুন বউ বলে মনে হয়। ও তাই? ময়না, তুই হেডকাও কেন? আমাগো বৌরানি যা সুন্দর, এখনো 10টা বিয়া কইরা 20টা বাচ্চার মা হইতে পারবো। ময়না পাখির কথা ইমানের কাছে যেতেই ও উঁকি মেরে দেখে। মিশকা ময়না পাখিকে বলছে, ইস, কি যে বলো না তোমরা, এবার বিয়ে করে লাইফটাই হেল হয়ে গেছে আমার। আর তোমরা আবারও আমার বিয়ের দাওয়াত চাও? হ, দিমুনি তোমার বিয়া। কার সাথে দিবি? সাহেবের বন্ধু আছে না আরিয়ান সাহেব, হেল লগে দিব। বড্ড ভালো মানুষ আরিয়ান সাহেব, আমারে পুরো রানী বানাইয়া রাখবো। কি এত খুঁজে শেষমেশ? ওই থাক, আর কইলাম না। তখনই হঠাৎ আরিয়ান এসে বলে, মে আই কাম ইন মিশকা? ওহ আরিয়ান, ইয়েস অফকোর্স। কেমন আছো তুমি? আল্লাহ যেমন রেখেছে তেমনই আছি। তা হঠাৎ আজ এখানে পথ ভুলে ঢুকে পড়েছেন বুঝি? না, অ্যাকচুয়ালি কিছু অফিসের অফিসিয়ালি কাজ ছিল, তাই ইমানের কাছে এসেছি। তাহলে তার কাছে যান, আমার কাছে দাঁড়িয়ে বক বক করছেন কেন? বক বক করবো বলে? কি আশ্চর্য, তুমি না আমার সাথে কথা বলো না, আমার মুখ দেখো না, আর সেই তুমি আমার বন্ধুর সাথে হেসে হেসে কথা বলছো। কি হলো? কি ভাবছো বেবি? আরিয়ান এসেছে, চলো চলো। তখন ইমান ঈশার হাত ধরে ওকে নিয়ে নিচে চলে যায়। আর আরিয়ানের সাথে সোফায় বসে অফিসে অফিসিয়াল কাজের কথাবার্তা বলতে থাকে। কথা বলতে বলতে ইমান হঠাৎ খেয়াল করে দেখে আরিয়ান মিশকাকে ঘুরে ঘুরে দেখছে আর বাঁকা ঠোঁটে মৃদু হাসি দিচ্ছে। এসব দেখে মেজাজ খারাপ হচ্ছে ওর। না ও সইতে পারছে, না কিছু কইতে পারছে। তখনই বাসায় কলিং বেল বেজে ওঠে। তাই ময়না গিয়ে দরজা খোলে। সাথে সাথে রোহান পা টিপে টিপে কিচেনে গিয়ে মিশকার চোখ চেপে ধরে। তখন মিশকা বলে ওঠে, বেগুন ভাজির চচ্চড়ি ছাড়, আমাকে ছাড়। তুই খেলে আমাকে এটা বলিস কেন? হ্যাঁ,
গাধা জানি কোথাকার। কি আমি গাধা? না তো কি। শোন ভাই, বেগুন ভাজি ও ডালের চচ্চড়ি তোর ফেভারিট, তাই তো তুই আমার বেগুন ভাজি চচ্চড়ি। কেলা কেলা, যতবারও দাঁত কেলা, আমারও দিন আসবে। সে যখন আসবে তখন দেখে নিস, কিন্তু এখন এই ভর দুপুরে তুই এখানে কেন এসেছিস? তোর জন্য আমও খাবার রান্না করে পাঠিয়েছে, আর এই বাজার করে এনেছি তাই। ও তাই? হুম। তা আপনার খাওয়া হয়েছে মিস্টার বেগুন ভাজা চচ্চড়ি? না, পরে খাবো। তুই আর পরে খাইছোস? পয়দা হওয়ার পর থেকে তোকে দেখছি তুই একটা মিসকে শয়তান। হুম। এত হাসিস না তো, যা গিয়ে বস, আমি এক্ষুনি আসছি। কোথায় বসবো? এত জায়গা তোর চোখে পড়ে না? না। তাহলে আমার কোলে এসে বয়। মিশকার কথা শুনে সবাই হেসে দেয়। মিশকা ও রোহানের দুষ্টু মিষ্টি বন্ধুত্বের সম্পর্কটা সবার মন ছুঁয়ে যায়, কিন্তু ইমান রাগে ফায়ার হয়ে যায়। বাট হু কেয়ার্স। মিশকা নিজের হাত ধুয়ে এসে রোহানকে নিয়ে খেতে বসে। তখন আরিয়ান এসে বলে, আমি কি এখানে জয়েন করতে পারি? নো নেভার, কাবি নেই। সো প্লিজ মাইন্ড ইউর ওন বিজনেস। মিশকার কথায় বাঁকা ছোটের হাসি দিয়ে আরিয়ান ওখান থেকে চলে যায়। রাতে ইমান এসার জন্য বাসার ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করে। মিশকা তখন জগে পানি নিতে কিচেনে চলে যায়। পানি নেওয়া হলে যেতেই দেখে অনেক সুন্দর করে তাজা গোলাপ দিয়ে সাজানো। তাহলে কি উনি ওনার ভুল বুঝতে পেরেছেন? তখনই কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হয়। শব্দ শুনে শব্দের উচ্ছের কাছে গিয়ে দেখে ইমান এসে একে অপরকে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে। এসব দেখে নিজের চাপা কষ্টগুলো চেপে রেখে উল্টো দিকে মুখ ঘুরিয়ে হাঁটতে শুরু করে। তখন ইমান মিশকাকে দেখে ওকে ঝাড়ি মেরে বলে, এই মেয়ে, এই তোমার প্রবলেম কি? যখন তখন যেখানে চলে যাও, কি চাও তুমি? হ্যাঁ বাবু, ও হয়তো আমাদের ক্যান্ডেল লাইট ডিনারে কেক খেতে চায়। ও রিয়েলি? নো, অ্যাকচুয়ালি আমি পানি নিতে এসেছিলাম। ইউ গাইজ আর কন্টিনিউ প্লিজ, অ্যান্ড আই এম সরি ফর দিস ডিস্টার্বনেস। ও, তার আগে কিছু মনে ছিল না তাই না? তবে এসে যখন পড়েছো, কেকটা খেয়ে যাও। নো থ্যাঙ্কস। কিন্তু ইমান ওর কথা না শুনে ওর মুখে পুরো কেক লেপটে দেয় আর বলে, তুমি এত কালো, দেখো কেক মেখে ফর্সা হতে পারো কিনা। ইউ আর রাইট বাবু। মিশকা এটা সহ্য করতে না পেরে ওর রুমে ছুটে গিয়ে দরজা লাগিয়ে শাওয়ার নিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতে বসে। এবং সালাতের মাঝে মিশকা তার অভিযোগ অনুযোগ সমস্ত কিছু আল্লাহর কাছে করে। সালাত আদায় শেষে মিশকার ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে রুহান বলে, কি রে, এখনো জেগে আছিস? তখন মিশকা ওর কান্না সামলে বলে, না রে, ভাবছি একটা বিজনেস করব। কি মানে, কিসের বিজনেস? অর্নামেন্টসের বিজনেস। ও, পাইকারি? না, নিজেই তো বানাতে পারি। ইভেন কিছু স্যাম্পলও আছে আমার কাছে। ও, তাহলে তো গ্রেট আইডিয়া। একটা কাজ কর, কি? আমাকে কিছু অর্নামেন্টস এর পিক তুলে দে, আমি তোকে এখানে ফেসবুক পেজ ও গ্রুপ খুলে দেই। তাই? স্টার্টআপ যখন করতেই হবে, এখন কেন নয়? তারপর আমি রুহানকে পিক তুলে পাঠাই, আর ও আমার জন্য ফেসবুক পেজ ও গ্রুপ খুলে দেয় এবং আমাদের সকল ফ্রেন্ডদেরকে সেই পেজ ও গ্রুপে ইনভাইট করে। যাক, আমি আমার জীবনের একটা গতি পেয়েছি। ইনশাআল্লাহ সকল প্রতিকূলতা পেরিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাই নতুন জীবনের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় মিশকা। পরের দিন সকালে মিশকা হলে যেতেই ইমান অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, মেয়েটা এতে স্বাভাবিক হয়ে কি করে থাকে? কাল রাতে আমি ওর সবচেয়ে দুর্বল জায়গায় ওর দুর্বলতায় আঘাত করেছি, তারপরও সে আগের মতো হেসে খেলে যাচ্ছে। কি হলো, কি ভাবছো? কিছু না। কিন্তু মিশকা, ওগুলো কি করছে? মানে? ভালো করে চেয়ে দেখো। তখন ইমান দেখে মিশকা ওর ফোন থেকে সিম কার্ড খুলে অন্য একটা ৫-৭ হাজার টাকার মোবাইলে পড়েছে। আশ্চর্য, এই ফোনটা আবার ওর কি ক্ষতি করলো?
নিন ধরুন। কেন? কারণ আমি এখান থেকে চলে যাওয়ার সময় আপনার এবং আপনার সমস্ত স্মৃতি ফেলে চলে যেতে চাই। মানে? কোনো পিছুটান রাখতে চাই না মিস্টার খান। এগুলো কি করব বৌরানী? কি এই শাড়িগুলো তোমরা নিয়ে নাও। এতদিন ইমানের চোখে পড়েনি, কিন্তু এখন খেয়াল করে দেখে মিশকা ওর শরীরের তার কোনো চিহ্ন রাখেনি। নতুন একটা শাড়ি ওর বাবার দেওয়া লকেট পরে আছে গলায়। মাত্র একদিনে কাউকে এত ঘৃণা করা সম্ভব? কি ভাবছো বাবু? বারবার একই কথা বললাম তো, কিছু না। তখনই মিশকার ফোন বেজে ওঠে। মিশকা ফোন রিসিভ করতেই জাহাদ ওকে বলে, দোস্ত, তোর বাবির জন্যে আমি তোর কাছ থেকে অর্নামেন্টস নিব। কত দিব? বিয়াদব, তুই বিয়ে করছিস কবে? করিনি, একদিন তো করবই, তাই না? তাই বলছি আর কি। ও তাই বল। অহন কত দিব? ওকে, ফার্স্ট অর্ডার তো 1002 দে। কি কম টম হবে না? একটু চার দে, আমরা তো দোস্ত, তাই না? নো দোস্ত নো পোস্ত, শুধু বিজনেসটাই আসল। একটু চার দে প্লিজ। অন্দুর জানি কোথাকার, আগে বলবি তো যে আমি এটা বানাবো ওটা বানাবো, নাকি পয়সা বেশি হয়ে গেছে তোর? ও দোস্ত, আমি পেক দিচ্ছি, তুই ওভাবে বানিয়ে দিবি? ওকে অন্দুর। আচ্ছা, মিসকা বিজনেস বানাই দিবে? কি বিজনেস বানাই দিবে ও? কি চলছে ওর মনে? কি হলো মিস্টার খান? তুমি মানে বিজনেস? কিসের কথা বলছো তুমি? সেটা জেনে আপনি কি করবেন? অ্যাকচুয়ালি ইটস নান অফ ইউর থিংস, সো কিপ ক্লাইম। ময়না বাকি, আমি ইউনিভার্সিটি যাচ্ছি, সো প্লিজ আমার জিনিসগুলো সামলে রেখো। আচ্ছা। আমি তোমাকে ড্রপ করে দেই? নো থ্যাঙ্কস, অনেক ড্রপ করেছেন, আর ড্রপ করতে হবে না বুঝলেন। এখন আমি বাকিটা পথ একাই চলে যেতে পারবো। কিন্তু কি এমনিতেই কালো, আরও একটু কালো হয়ে যাব, নো প্রবলেম। বিশ্ব সুন্দরী বা ছিলাম কবে? মিশকার এই কথাটা শুনে ওর চোখ জোড়া ছলছল করে ওঠে। তারপর মিশকা মিষ্টি হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। আর ওর এই হাসিটা ইমানের ভাবনার জগৎকে অতিরিক্ত ভাবিয়ে তোলে। কি ভাবছে কি মেয়েটা? আমার বিশ্বাস ও আমাকে ভালোবাসে, তাই আর যাই করুক কখনো আমাকে ছেড়ে চলে যাবে না। গাছে কাঁঠাল গোফে তেল মানে? আমি জানি না উনি ওনার মনে মনে কি ছক কষেছেন, বাট উনি যা ভাববে আমি তার উল্টো করব। রুহান, এক্সেলেন্ট আইডিয়া মিশকা, কংগ্রাচুলেশনস মিশকা। কেন জিসা? ফর ইয়োর অর্নামেন্টস বিজনেস, জানো, আই মিন সিরিয়াসলি, তোর ক্রিয়েশন জাস্ট অসাম সোনা। থ্যাঙ্কস দোস্তরা। ট্রিট দিবি কবে? তোরা যদি চাস আজকেই দেব। না, আজ না, বিজনেসটা রান করুক, তারপর আমরা মিশকার থেকে পার্টি করব, কেমন? হ্যাঁ অবশ্যই, রোহান একদম ঠিক বলেছে। বিজনেস রান করবে, তারপর আমরা পার্টি করব। সরি ফ্রেন্ডস, আমি তোদেরকে ট্রিট দিতে পারছি না। তুই কাঁদছিস কেন? তুই আমাদের প্রাণ, তোকে আমরা এভাবে হার্ড হতে দেখতে পারি না, তুমি জানো না সোনা? তখন মিশকার সব বন্ধুরা ওকে জড়িয়ে ধরে ওর সাথে মিলে কাঁদতে থাকে। তারপর রুহান ওর চোখের জল মুছিয়ে দিয়ে বলে, একটু চোখের জল ফেলবি না তুই। তোর বিজনেস রান করার ব্যবস্থা আমি নিজে হাতে করব। কথা সেটা না, কথা হলো এটা যে আমার দোষটা কোথায়, যে উনি আমার সাথে এমনটা করলো। তোর দোষ, তুই ওকে প্রয়োজনের চেয়েও অতিরিক্ত ভালোবেসেছিস, তাই ও তোর মাথায় উঠে ধই ধই করে নাচছে। নেক্সট টাইম তোকে এই ব্যাটার জন্য কাঁদতে দেখলে চড়িয়ে গালটা লাল করে ফেলবো। তোর হাতে অনেক ব্যথা রে ভাই, ও তোকে নিতে পারবে না। তাই তো কান্নাকাটি করতে বারণ করেছি। আচ্ছা আমি কাঁদবো না, তুই ওকে। আজ পর্যন্ত ফুলের টুকাও দেয়নি তোর গায়ে, হাত তুলবো কোন সাহসে? আমাকে বাসায় দিয়ে আসবে? না, তোকে নিয়ে আমি চাঁদে যাব। ফাইনালি আমার ফুলটুসির মুখে হাসি ফুটেছে। কি? এই কি বললি তুই আমাকে? ফুলটুসি, বেগুন ভাজা চচ্চড়ি, ইটস নট ফেয়ার।
এটা ফেয়ার। আমি তোর বেগুন ভাজা চড়চড়ি হলে তুই আমার ফুলটেসি। অসভ্য স্যামরা, একটা কথা বলবো? হ্যাঁ বল। তবে একটা না, হাজারটা বল। তোরা যখন আমার কাছে থাকিস মনে হয় আমি যেন স্বর্গে আছি, আর ওখানে গেলেই মনে হয় যেন নরকে আছি। তাহলে ওখানে যেতে কে বলেছে? হ্যাঁ, কেউ না, 2 দিন পরেই আব্বু আম্মু এসে পড়বে। তারপর আমি ওই ব্যাটাকে বুড়ো আঙুল দেখিয়ে চলে আসব। তাহলে তো গ্রেট হবে। হবে। রুহান আমাকে চাঁদে নিয়ে যাওয়া হয়ে গেলে প্লিজ বাসায় দিয়ে আয় ভাই। কি ভাই? এই আমি কি তোর মায়ের পেটের ভাই? না। তাহলে তো ভাই ভাই করছিস কেন? এই ধর, খুশির ঠেলায় ভাল লাগে তাই। তোর সাথে আমার কথাই পারবো না। না পারলে চুপ থাক। দূর বাবা, ভাল লাগে না। চল, তোকে ভালো লাগাচ্ছি। তারপর রুহান মিশকাকে বাসায় পৌঁছে দেয়। রাতে মিশকা ডিনার করে বাগানে দাঁড়িয়ে চাঁদ দেখতে থাকে। হঠাৎ করেই তখন ইমান এসে পড়ে এবং সাথে সাথে চাঁদের আলো মিশকার গায়ে এসে পড়ে। মিটিমিটি চাঁদের আলোতে ইমানের নজর মিশকার কোমরে গিয়ে পড়ে, আর ও নেশাগ্রস্তের মতো লালসার কামনায় মিশকার কোমরে চুমু খেতে যায়। তখনই কেউ ইমানের শার্টের কলার চেপে ধরে, ঠাস ঠাস করে ওর দুটো গালে চড় বসিয়ে দেয়। চড় খেয়ে ঘুর কেটে সামনে তাকিয়ে দেখে ওর বাবা মা ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, আর ওর আব্বু মিশকাকে তার বুকে জড়িয়ে আছে। আব্বু, কোন কুক্ষণে এই কুকুরটাকে জন্ম দিয়েছিলি ইমান আম্মু? আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে এটা আমার ছেলে, আমি ওকে গর্ভে ধারণ করেছি, ভাবাই যায় না। মা, আমরা এসে গেছি, আমরা তোকে নিয়ে যাব মা, তুই আমাদের সাথে যাবি মা। হ্যাঁ আব্বু, যাব, মানে অবশ্যই যাব। তবে তোমাদের তো 2 দিন পরে আসার কথা ছিল। কিন্তু আমরা আর তো 2 দিন পর আসতে চাইনি মা। তোর চিন্তার তোর আম্মুর বিপি হাই হয়ে গেছে। তবুও আমার জন্য কোম্পানির 500 কোটি টাকা লস হয়ে গেল আব্বু। ও টাকা তো আসবে যাবে, যদি আমাদের মেয়েটার কিছু হয়ে যেত। আমি এতটাও খারাপ না আম্মু যে ওকে কিছু করে ফেলবো। ফেলবি মানে? করেই তো ফেলেছিস, আমরা সবাই দেখেছি। তুই ভাবির কোমরে ছি নষ্টামর জন্য তো আরেকটা মেয়ে নিয়ে থুকু বিয়ে করে এনেছিস। তার সাথে গিয়ে কর, আমার ভাবির সাথে না, কেমন? মিসকা কখনো আমাকে ছেড়ে যাবে না, দেখে নিও তোমরা। কি দেখবে? কারো কিছু দেখার নাই। মানে? জাস্ট ওয়েট অ্যান্ড সি মিস্টার খান। তখন মিশকা ওর মুখের উপরে ডিভোর্স পেপার ছুঁড়ে মেরে বলে, আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, দয়া করে আপনি সাইন করে বাধিত করুন প্লিজ। দয়া, আই এম সরি, এটা আমি করতে পারবো না জান। মানে? তুমি সাইন করলে আমায় করতে হবে, এটা কোথায় লেখা আছে? ভনিতা না করে স্পষ্ট করে বলুন। আমি তোমাকে ডিভোর্স দেব না জানু। ভালো ভালো সাইন করে দাও ইমান। সরি আব্বু, আমি এত ভালো ছেলে নই। কোথায় তোমরা আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে তা না, তোমরা আমাদের ডিভোর্স করাতে চাইছো। কেমন বাবা মা তোমরা? তখন ইমানের আম্মু ওকে দুটো চড় মেরে বলে, তোর মতো সন্তানের বাবা মা হওয়ার থেকে নিঃসন্তান থাকা 1000 গুণে ভালো। তারপর ইমানের আব্বু আম্মু মিশকাকে নিয়ে তখনই ওনাদের বাসায় চলে যায়। মিশকার এভাবে চলে যাওয়াতে ইমান বড়সড় রকমের আঘাত পায়, যদিও সেটা প্রকাশ করে না, তবুও বিছানায় শুয়ে ডুকরে ডুকরে কাঁদে। কি হলো বাবু, তোমার কি হয়েছে? তুমি তো আগে এমন ছিলে না, তো কি হয়েছে তোমার? কিছু না। কিছু না বললেই হলো, আমি জানি। কি? মিশকা তোমাকে যাওয়ার আগে যা নয় তা বলে অপমান করে গেছে, তাই তোমার মন খারাপ, তাই তো? তাতে কি হয়েছে? আমি তো আছি তোমার ঈশা, তোমাকে এত আদর করব যে তুমি মিশকাকে ভুলেই যাবে। বেশি বকবক করো না তো, আমি কি বলেছি আমি ওকে নিয়ে ভাবছি? না, তবে তুমি কাঁদছো কেন? জানি না। আমি জানি। কি? আব্বু আমার কথা ভাবছো তাই তো? ভেবে লাভ কি বলো? তারা তো স্বেচ্ছায় আমাদের সাথে সম্পর্ক নষ্ট করেছে, আমরা তো করিনি, তাই না? ও এত জ্ঞান দিও না তো, আমি অফিসে যাব। তারপর ইমান অফিসে চলে যায়। ওদিকে মিশকা ওর দিনগুলো হেসে খেলে পার করে দেয়। আজ 9 মাস মিশকা ওর শ্বশুর বাড়িতে এসেছে।
এক পুত্র ও কন্যা সন্তানের জননী হয়েছে। মিস্টার ইফতি চেয়েছিল তার নাতি নাতনির হওয়ার খুশিতে ধুমধামিয়ে গ্র্যান্ড পার্টি করতে, কিন্তু ইমান ঝামেলা করবে ভেবে অল্প স্বল্পতে অনুষ্ঠান সেরে নেয়। মিস্টার অ্যান্ড মিসেস ইফতি তো বৌমা বলতে পাগল, সবসময় মিশকার পছন্দের খেয়াল রাখে। প্রতিদিন সময় করে মিসেস ইফতি খান মিশকাকে রসগোল্লা খাওয়ায়, কারণ তার বিশ্বাস তাহলে তার নাতিপুত্রী রসগোল্লার মতো রসালের টুসটুসে হবে। আর এই ব্যাপারটা মিস্টার ইফতি খানকে খুবই হাসায়। তবুও সে মিশকার জন্য প্রতিদিন চকলেট নিয়ে আসে। আর ইমা তো আছেই মিশকার 13টা থেকে 12টা বাজানোর জন্য। মেয়েটার ওর শ্বশুর বাড়ি থেকেও মিশকাকে এটা ওটা বলে জ্বালিয়ে খায়। এই তো মিশকা এখন কানে হেডফোন দিয়ে গান শুনে হালকা পাতলা নাচানাচি করছে। তখনই মিস্টার ইফতি খানকে ইমা ফোন করে বলে, আব্বু গিয়ে দেখো তোমার বৌমা কি করছে। হ্যাঁ যাচ্ছি। মেয়ের ফোন পেয়ে ইফতি খান ও মিসেস ইফতি খান মিশকার রুমে গিয়ে দেখে মেয়ে তার কানে হেডফোন দিয়ে হালকা পাতলা নাচানাচি করছে। তখন হঠাৎ আব্বু আম্মুর সাথে চেঁচামেচি হতেই লজ্জা পেয়ে যায় মিশকা। তখন তারা ওকে আদর করে বলে, মা, ডক্টর তোকে হাসি খুশি থাকতে বলেছে, তা বলে কি একা একা থাকবি? এই বুড়ো বুড়ি দুটোকে নিয়ে থাকবি না? এমনটা নয় আব্বু। তাহলে কেমনটা? আমাদের ছেলেটার জন্য মা, বিশেষ কর আমার পরিবারের কোনো পুরুষ এমন না। আব্বু তুমি পুরনো কাসুন্দি ঘাটছো কেন? তোমার মেয়ে কি তোমায় কিছু বলেছে? না, তবুও মনে হয় কেন তোর হাত পা ধরে ওই শয়তানটাকে বিয়ে করাতে যে রাজি করালাম। আব্বু তুমি কেঁদো না প্লিজ। আমার জন্য তোমরা তোমার ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছো। মা তার একমাত্র ছেলেকে বুকে জড়িয়ে আদর করতে পারছে না শুধুমাত্র আমার জন্য। তোর জন্য কেন পাগলি? ওর মতো ছেলেকে বুকে জড়িয়ে আদর করার থেকে তোর মতো মেয়ের মা হয়ে থাকতে বেশি পছন্দ করব। আমার মেয়ের মা শুধু আমি। মাম্মা, আমার মেয়েকে অনেক ভরসা করে আপনার ছেলের হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু আপনার ছেলে, ছি, আমার মেয়ে আপনার গুণধর ছেলেকে বিয়ে করতে চায়নি। আমরাই। তোমরা কেঁদো না প্লিজ মাম্মা পাপা। ডক্টর আমাকে স্ট্রেস ফ্রি থাকতে বলেছে। তোমরা বোধহয় সেটা চাও না, তাই না? তখন মাম্মা পাপা আমাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। আমাদের খোকন ডায়েরি চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। রাতে মিসেস ইফতি মিশকাকে ঘুম পাড়িয়ে ওকে ওনার বুকে জড়িয়ে শুয়ে থাকেন। তখনই মিশকার কানে টুনটুন করে মেসেজের শব্দ আসে। মেসেজ সেন্ড করে মিসেস ইফতি দেখেন সেই মেসেজে লেখা, লোকেরা কি দুটো বিয়ে করে না? করে তো, তাদের সাথে সংসারও করে, একই বাড়িতে না হোক আলাদা আলাদা বাড়িতে। সমস্যা কি ছিল যে তুমি আমাকে ছেড়ে চলে এলে? তুমি চাইলে আমি তোমাকে নতুন বাড়ি গাড়ি কিনে দিতাম, দুজনের সাথে আলাদা সংসার করতাম, তোমাদের কারো মুখ দেখা দেখি হতো না, তোমরা যে যার মতো সুখে সংসার করতে আমাকে নিয়ে। সমস্যা কি ছিল? আমি কি তোমার কোনো জিনিসের অভাব রেখেছি? রাখিনি তো, তাহলে তুমি এমনটা কেন করলে? ভালোভাবে বলছি, আমার কাছে ফিরে এসো, প্রয়োজনে আমি তোমাকে নতুন সংসার গুছিয়ে দেবো, আর আগের মতো ভালোবাসার চেষ্টা করবো। ছেলের এই কুরুচিপূর্ণ মেসেজ পড়ে মিসেস ইফতির চোখের জল চলে আসে, আর উনি মিশকার সুখের কথা ভেবে ওর কপালে চুমে খেয়ে ওই মেসেজটা ডিলিট করে দেয়। আর পরের দিন সকালে ছেলের অফিসে গিয়ে ছেলের গালে দুটো চর বসিয়ে আসে। জীবনটা কত বদলে গেছে তাই না? বিয়ের পর আমাদের প্রথম বৈশাখে তুমি আমাকে মেলা থেকে নিজের পছন্দের চুড়ি কিনে দিয়েছিলে, আজও দিবে, কিন্তু হাতটা হবে অন্য কারো, ভালোবাসাটাও হবে অন্য কারো। ঈশা। হ্যাঁ বাবু। তাড়াতাড়ি এই শাড়িটা পরে আসো তো। বাবু আমি তো শাড়ি পরতে পারি না। আমি পরিয়ে দেব। যা দুষ্টু। দেই না বেবি প্লিজ। আমি কখনো পরিনি শাড়ি, কিন্তু আজ পরবো শুধুমাত্র তোমার জন্য। আই লাভ ইউ বেবি। আই লাভ ইউ টু বাবু। এই 9 মাসে ইমান মিশকাকে ওর মাথা থেকে পুরোপুরিভাবে ঝেড়ে ফেলেছে, কিন্তু মাঝে মধ্যে ওর সাথে কাটানো মুহূর্ত ইমানকে কাঁদিয়ে ছাড়ে। তখন ও লালসময় হয়ে ওকে আজে বাজে মেসেজ লিখে পাঠায়, এবং তার উত্তরে মিস্টার অ্যান্ড মিসেস ইফতি গিয়ে ওকে যা নয় তাই বলে অপমান করে আসে। এই তুই আবারও কাঁদছিস? কই না তো। চল। কোথায়? সারপ্রাইজ, তাই এই শাড়িটা পরে আয় প্লিজ। রুহান, সবকিছুর একটা লিমিট থাকে।
আমার কোনো লিমিট নেই, তাই ভালো করে এই শাড়িটা পরে আয় প্লিজ। ওকে বাবা, শাড়ি পরে আসছি। তারপর মিশকা শাড়ি পরে হালকা সাজুগুজু করে নিচে যায়। তখন মিসেস ইফতি ওকে বলেন, মা কতদিন তো বাড়িতে ছিলি, যা গিয়ে রুহানের সাথে ঘুরে আয়। তা নয় বুঝলাম, কিন্তু ওদের আমরা দেখে নিব মা। আচ্ছা মা, ঠিক আছে। তারপর ওরা মেলায় চলে যায়। বেবি তোমার হাতটা দেখি। দেখো। এই চুড়িগুলো পরে দেখো, তোমাকে অনেক সুন্দর লাগবে। হোয়াট? আমি এই সস্তার কাচের চুড়ি পরবো? আমি তোমাকে এগুলো ভালোবেসে কিনে দিতে চাই সোনা। হোয়াট? আমি এই সস্তার কাচের চুড়ি পরবো? আমাদের বিয়ের পরে প্রথম বৈশাখে তুমি এই সস্তার চুড়িগুলো আমাকে উপহার দিতে চাও? চাই না আমার তোমার অমন সস্তার ভালোবাসা। ঈশার এই কথাগুলো ইমানের বুকে কাটা মতো গিয়ে বেঁধে এবং ওর চোখ জোড়া সাথে সাথে ছলছল করে ওঠে, আর ও কষ্ট পেয়ে উল্টো দিকে ফিরে হাঁটতে শুরু করে। হঠাৎ করে তখনই ওর কারোর সাথে ধাক্কা লেগে যায়। ধাক্কা গিয়ে রেগে গিয়ে বকা দিতে সামনে তাকিয়ে দেখে মিশকা দুহাত ভর্তি রেশমি চুড়ি পরে ওকে রোহান ভেবে বলছে, আমার এই চুড়িগুলো অনেক পছন্দ হয়েছে রুহান। আমি আজকে এত এত হ্যাপি এই চুড়িগুলো পেয়ে। পাক্কা 11 মাস পর আমাকে কেউ 2 হাত ভরে চুড়ি কিনে দিল, তাই আমি আমার খুশি কাউকে বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে 9 মাস পরে চেনা মুখটাকে দেখে থমকে যায় ইমান, আর ও স্পিচলেস হয়ে দাঁড়িয়ে থাকে। আর তখনই রুহান মিশকাকে ওর সামনে থেকে নিয়ে চলে যায়। রাতে বাসায় ফিরে পুরনো স্মৃতি মনে করে কেঁদে ফেলে ইমান। তখন ও ভাবে, কেন ও রোহানের সাথে মেলায় গেছে? কে হয় রোহান ওর? ওকে চুরি কিনে দিতে রোহানকে? তারপরে হন্তদন্ত হয়ে রুমের মধ্যে মিশকার ব্যবহৃত জিনিসপত্র খুঁজতে শুরু করে, কিন্তু পুরো বাড়ি খুঁজে মিশকার একটা চুলও খুঁজে পায় না। পরের দিন সকালে মিশকা ইউনিভার্সিটিতে যেতেই সব শয়তানগুলো ওকে চেপে ধরে বলে, বেবি গেট রেডি ফর ডান্স। হোয়াট আর ইউ সিরিয়াস গাইস? আই মিন আমি নতুন মাম্মা হয়েছি 1 মান্থ, আর আমি স্টেজ পারফরমেন্স করব। হ্যাঁ করবি, ডক্টর তো বলেই দিয়েছে। ইউ আর অ্যাবসলিউটলি ওকে বেবি। যে চিফ গেস্ট আসছে তাকে দেখাতে হবে না? ইউ আর দ্য মোস্ট স্ট্রংগেস্ট উইমেন ইন দ্য ওয়ার্ল্ড। আমি জানি না তোরা কার কথা বলছিস, বাট আই অ্যাম ডুইং ইট। লাভ ইউ জানো। লাভ ইউ জিসা। সাধারণত চিফ গেস্ট হিসেবে এডুকেশন মিনিস্টার, প্রাইম মিনিস্টার ও বিদেশি ইউনিভার্সিটির স্বনামধন্য লেকচারাররা আসে। এবার কি সামথিং স্পেশাল আছে নাকি? হ্যাঁ আছে তো বেবি। কে সে? সেটা তো ফাংশনের দিন জানতে পারবে। এখন বল, তোর নাম দেব পারফরমেন্সের জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে? তুই না বললেও দেব, কারণ মাফসি স্যার বলেছে। দিবি মানে? অবশ্যই দিবি। এসব কি বলছিস তুই? ওই আধা বুড়া খচ্চর এই কথা কয়? আমি তো ওর 2 চোখের বিষ। তাহলে ওর এত পেয়ার কিসের আমার উপরে? জানি না রে, কিন্তু স্যার প্রায় সময় তোর শরীরের স্বাস্থ্যের খবরাখবর নেয়, তোর বাচ্চা কাচ্চার খবর জানতে চাই। কি যে বলিস না তুই, এ তো দেখি ভূতের মুখে রাম নাম। ঠিকই বলেছিস তুই। বেটা, আমি কালে বলে অলওয়েজ আমাকে অবহেলার পাত্রী বানিয়ে রাখে, আর আজ হঠাৎ তার এত পেয়ার আসে কোথা থেকে আল্লাহ মালুম। তখনই মাসফি চৌধুরী এসে হাজির হয়। তখন ওরা সবাই চুপ হয়ে যায়, আর মাসফি চৌধুরী মিশকার মাথায় হাত রেখে বলে, কেমন আছো মা তুমি? আল্লাহ যেমন রাখছে তেমন আছি স্যার। তুমি অনুষ্ঠানে স্টেজে পারফরমেন্স করবে? জি স্যার। তাহলে তোমার নাচের গান সিলেক্ট করে আমাকে বলো। ওকে স্যার। ভালো করে প্র্যাকটিস করো, কেমন? জি স্যার। তারপর উনি ওখান থেকে চলে যায়। আশ্চর্য, এই ব্যাটা এত ভালো হলো কেমনে রোহান? আল্লাহ তৌফিক দান করেছে বোধ হয়। জানি না আল্লাহ কি করেছে, তবে ওনাকে দেখলেই মনে হয় ঘৃণা আসে আমার। যাই হোক, বাদ দে এখন, আর বল পেঁচে দুটো কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে খুব। সারাদিন তোকে খুব জ্বালাই তাই না? না, আমার বাবারা অনেক শান্ত, সারাদিন শুধু খায় আর শুই। কি খাই? গাধা।
তোরা পয়দা হইয়া যা খাইছোস আমার দুটো তা খায়। ও হয় দেহি। ভাগ্যিস রুহান জিহাদ চলে গেছে, না হলে কি ভাবতে ওরা? কিছু না, দুপাটি দাঁত বের করে হাসতা। হারামি, তোরা মেয়ে জাতির কলঙ্ক। না, কলঙ্ক না, গর্ব, কারণ আমিও দুটো বাচ্চা পয়দা করেছি। জিজা চুপ কর হারামি। আচ্ছা করলাম। তারপর ওরা মিশকার অর্নামেন্টসের বিজনেসের 9 মাসে সাকসেসফুলি রানিং হিসেবে সবাই মিলে পার্টি করতে যায়। পার্টি শেষে রুহান মিশকাকে বাসায় পৌঁছে দেয়। মিশকা বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিজের আলালের ঘরে দুলাল ও দুলালিকে বুকে জড়িয়ে আদর করে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর সবার সাথে বসে ইউনিভার্সিটি ফাংশনের স্টেজ পারফরমেন্সের জন্য গান সিলেক্ট করে নাচের প্র্যাকটিস শুরু করে দেয়। তোমার কি হয়েছে বাবু? কিছু না, কালকে আমার সাথে শপিংয়ে যাবে? যাব না মানে? অবশ্যই যাব। তুমি আমাকে বৈশাখের গিফট কিনে দিবে, তাই তো? হ্যাঁ দেব, তবে আমাকে তোমার আব্বুর ইউনিভার্সিটিতে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করা হয়েছে, তাই বলছি ওখানে ভদ্রবেশী হয়ে যাও, কেমন? তা তো যাবই। আব্বুর মন জয় করতে হবে না? আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে, সে নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিবেন আমার করা কাজের জন্যে, আর তোমাকেও জামাই হিসেবে স্বীকার করে নেবেন। আশা করি এমনটাই যেন হয়। হবে, হতেই হবে। শুনলাম আরিয়ানকেও ইনভাইট করা হয়েছে। আমরা একসাথে যাব। তাহলে তো ভালোই হবে। দেখতে দেখতে চলে আসে ইউনিভার্সিটির অনুষ্ঠানের দিন। সেখানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত হয় ইমান খান, তার ওয়াইফ ঈশা খান ও আরিয়ান আব্রাহামের চৌধুরী। ইউনিভার্সিটির প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে ইমান, ঈশা ও আরিয়ানকে ফুলের সংবর্ধনা ও শুভেচ্ছা দেওয়া হয়। তারপর ইমান ঈশার হাত ধরে ওদের বাসার জায়গায় গিয়ে বসে। হঠাৎ আরিয়ান ওর মুখ ফসকে বলে, লুকিং সো স্টানি। কি ভাই? কানা নাকি? স্টেজে চাহিয়ে দেখ। স্টেজে মিশকাকে দেখে সারপ্রাইজড হয়ে যায় ইমান। তখন ইমান ও আরিয়ানের পাশে দাঁড়িয়ে থাকা আকাশ বলে, উফ, মিশাকে যা লাগছে না আজ! হালকা হলুদ কালারের শাড়ি, রাউন্ড ফাপ খোপা, হালকা লিপস্টিক, ওহ সব ঠিক আছে, শুধু একটা জিনিস মিসিং, আর সেটা হলো বেলি ফুলের মালা। এখন এই রাতে বেলি ফুল পাবি কই? আমার পাওয়ার দরকার নেই। মানে? ওই দেখ, রোহান বস ইউনিভার্সিটির গাজের থেকে বেলি ফুল তুলে নিয়ে মিশার কাছে ছুটে যাচ্ছে। আকাশের কথা শুনে ইমান আরিয়ান স্টেজে তাকিয়ে দেখে রুহান মিশকার খোপায় বেলি ফুল গুঁজে দিচ্ছে আর মিশকা ওকে চকলেট খাইয়ে দিচ্ছে। এসব দেখে ইমানের মুখটা কালো হয়ে যায় আর আরিয়ান হিংসায় জ্বলে পুড়ে যায়। অনুষ্ঠান শুরু হতেই মিশকা রুহান হোস্টিং শুরু করে দেয়। হোস্টিং এর সময় রুহান সবাইকে হাসাতে বলে, আমার বিউটিফুল কোহোস্ট আমার সাথে কোঅপারেট করার বদলে বারবার তার চুলের সাথে কোঅপারেট করছে, ঠিক করছে। এ কথা শোনা মাত্রই অনুষ্ঠানে উপস্থিত সবাই হা হা করে হেসে দেয়। তারপর ইউনিভার্সিটির ভিসি তার মহামূল্যবান বক্তব্য প্রদান করেন। তখন মিশকা স্টেজ থেকে নেমে ওর বাবুদের মুখে জড়িয়ে আদর করে আর ইমান তখন ওকে দেখে মিষ্টি করে হাসি দেয় আর ভাবে, আমরা এতদিন সংসার করলে হয়তো আমাদেরও দুটো বাচ্চা হতো আর আমরা ওদের অনেক ভালোবাসতাম। তখন ঈশা ওকে ধাক্কা মেরে বলে, তুমি কি এত ভাবছো? কিছু না। তাহলে এখনই একটা গ্রুপ ডান্স হবে, সেটা মন দিয়ে দেখো। ওকে। তারপর মিশকা ও রোহানের গ্রুপ ডান্স শুরু হয়ে যায়। নাচের শেষ পর্যায়ে প্রফেসরদের নির্দেশনা অনুসারে মিশকা রোহান স্টেজ ছেড়ে চিফ গেস্টদের সামনে এসে সালাম দিয়ে নাচ শেষ করে। তখন ভিসি মিশকা ও রোহানের মাথায় হাত বুলিয়ে বলে, অনেক সুন্দর হয়েছে বাবারা, গোয়িং অন। আরিয়ান বলে, আউটস্ট্যান্ডিং গাইস। তা তো হবেই, পুরো নাচটার সময় আপনি গালে হাত দিয়ে ফ্যাল করে মিশকাকে দেখেছিলেন। কিছু না। তারপর ইমান ওদের বলে, সিরিয়াসলি গাইস, তোমরা অনেক গ্লোয়িং পারফরম্যান্স করেছো। কিন্তু মিশকা তখন দেখেও না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে হাসতে থাকে। তাই রোহান বলে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। লিসেন রোহান, তোমার পাশের জনকে ডেকে দাও তো। মিশকা তোকে ডাকে। কে? সামনে তাকিয়ে দেখ।
মিশকা তাকাতেই ইমান মুস্কি হাসি দিয়ে হ্যান্ডশেক করতে হাত বাড়িয়ে দেয়, কিন্তু মিশকা ইমানকে আসসালামু আলাইকুম বলে। রুহানের হাত ধরে হ্যাসকা টান মেরে উল্টো দিক ফিরে আস্তে আস্তে দৌড়ে স্টেজের পেছনে চলে যায়। সাথে সাথে ইমান ও আরিয়ানের মুখটা বাংলার পাঁচের মতো হয়ে যায়। বাট হু কেয়ার্স, আমি শুধু হেসেই চলেছি। কেন হাসছি তাও জানি না, শুধু হাসি পাচ্ছে আমার, তাও আবার মন প্রাণ খুলে। আমি মরে যাব কখনো তোমার কাছে ফিরে যাব না মিস্টার খান, কারণ আমার মনে হলো আমি ওই ওনাকে বুড়ো আঙুল দেখিয়ে এসেছি।